গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। ডক্টর এম ওসমান গনি বলছি। আশা করি ভালো আছেন সবাই সবাই। স্যার আসসালামু রেডি আলাইকুম আছেন? স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একদম এক্সাক্ট টাইমেই শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো যারা জয়েন করবেন একটু পরেও করতে পারেন যদি আমাদের সেশন থাকে। লেট দেম জয়েন লাইটার। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা আগে থেকে জয়েন করেছেন, এবং আজকের টপিকটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলা সেশনে আমার খুব কমই আসলে দেখা সাক্ষাৎ হয়েছে আপনাদের সাথে অনেকেরই। তো আমার মনে হচ্ছে আরো একটু রেগুলার হব, আশা করি, আল্লাহ চায় তো। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের যে টপিকটা আমরা সিলেক্ট করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বাস্তব জীবনের সাথে খুবই সম্পর্কিত। আমার মনে হয় আপনারা আগে থেকেই তো জেনেছেন, যারা যারা বন্ধু বান্ধব যারা হয়তো এখনো পারলে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন যেন তারা জয়েন করতে পারেন। তো আমরা আলোচনাতে ফেরত যাই। আহ, আমার পরিচয় আপনারা মোটামুটি জেনেছেন এর মধ্যে। তো টপিকটা আমার ইন্ট্রোডাকশনের পরে আমি মূলত এই ডোয়ামস প্রতিষ্ঠানেরই চিফ ইনস্ট্রাক্টর ও উদ্যোক্তাও বলতে পারেন, যেভাবে বলেন। আর বিস্তারিত অন্য নয় বলি, প্রতিষ্ঠানের নাম এরকম। তো টপিকটা আমরা সিলেক্ট করেছি এভাবেই বলার জন্য, যেটার জন্য আসলে আমাদের সারা জীবন, শুধু ডাক্তারিতে না সবখানেই, অনেক সময় ডাক্তারদেরকে তো বোকাই বলা হয়। আমরা জানি না আপনারা নিজেরা নিজেদের বোকা ভাবেন কিনা। আসলে সবাই আমরা বুদ্ধিমান, নিজ 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 জায়গায়, হয়তো বুদ্ধির জায়গায় কম। ঠিক একইভাবে রেসিপ্রোকালি আমরা বোকাও বটে। এটা মানুষের নেচার, মানুষের এটাই একটা মানে ক্যারেক্টার আর কি। কাজেই নিজেকে বেশি বোকা ভাবারও দরকার নেই, বেশি চালাক ভাবারও দরকার নেই। কথা হচ্ছে জীবিকার জন্য রোজগার দরকার। আমাদের যে এই প্রফেশনটা মহান স্রষ্টা আমাদেরকে দিয়েছেন, এটা করে আমাদের খেতে হয় বলে আমাদেরকে আর্থিক ব্যাপারটা অবশ্যই নলেজে রাখতে হয়। আমরা কেউ যদি মিশনারি কাজ করি সেটি আলাদা ব্যাপার। এটা খুব কম সংখ্যক জনেই করেন। তাদের মিশন ভিশন থাকে, সেখানে হয়তো বা অর্থকড়ির কোনো ব্যাপার সরাসরি আপনার সাথে ডাক্তার হিসেবে থাকে না, কিন্তু অন্যভাবে অর্থকড়ি কিন্তু জড়িত থাকে, সেটা আলাদা ব্যাপার। তো আমি শুরুতেই আহ, আপনাদের বলে রাখি, আমার আজকের কথাগুলো আমার একান্ত ব্যক্তিগত গবেষণালব্ধ কথা নয়। এটি সামাজিক মাধ্যমে বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যের সংক্ষিপ্ত সার আমি বলার চেষ্টা করব। গত সেশনে কিছুটা হয়তো আলোকপাত করার চেষ্টা করেছি, আজকে মূলত এই বিষয়ের উপরই সবচেয়ে বেশি জোর দেব। এবং কি কি বিষয়ে আহ, মানে আমরা হয়তো ভাবিনি, ভাবা আসা দরকার আছে। আমি মনে করি যে আজকের আলোচনার পরে আপনার এরকম একটি ধারণা পেয়ে যেতে পারেন। যাই হোক, আমরা আলোচনা যাওয়ার একদম মূল আলোচনায় হয়তো ঢুকবো, ঢোকার আগে কিছু নেগেটিভ কথা আমি বলে দিতে চাই আপনাদেরকে। আপনারা মনে কিছুই নেবেন না। আমি আশা করি যে আপনারা এই কাজগুলোর সাথে জড়িত নন। তো যেমন কি করব সেটাই তো বলবো, কিন্তু কি করব না আমি চাই যে সেটাই আমি আগে বলে ফেলি। যেমন আমরা একটা মেডিসিন প্রেসক্রিপশন দেওয়ার আগে, ইন্ডিকেশনের আগে আসলে আমাদের কন্ট্রা ইন্ডিকেশন জানতে হয়। এটাই বরং বাস্তবতা। বই ওই যে লিটারেচারের মধ্যে প্রায় ফার্মাসিউটিক্যালসের সবার শেষে যে কথাটি থাকে সেটি কিন্তু আগে পড়ে ফেলতে হয়, তাহলে বিপদ কম হয়। সেই জন্য আমাদের আজকের আলোচনার বিপদ কমানোর জন্য এই কথাগুলোই আপনাদেরকে জানিয়ে শুরু করছি। আমি পড়ছি সবার জন্য। ওভার রেফারেল ফর কমিশন, হ্যাঁ আপনারা নিশ্চয়ই এর অর্থ বুঝতে পারেন। ওভার ইনভেস্টিগেশন, তার মানে ইরেশনাল ইনভেস্টিগেশন। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে আমরা নিজেরা চিন্তা না করে সিনিয়র কারো একটা প্রেসক্রিপশন, হয়তো স্পেশালিস্ট তার প্রেসক্রিপশন দেখে সেটাই কপি করে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকজন রোগী তো ইন্ডিভিজুয়ালাইজড, কাজে এই একই ধরনের রোগ হলেও আরেকজন রোগীর জন্য চিকিৎসাটা একটু ভিন্ন হওয়াটাই স্বাভাবিক।
কাজে কপি অ্যান্ড পেস্ট হবে না, হুবহু হবে না। তবে প্রেসক্রিপশন মানে মনে করবেন না যে এটি শুধুমাত্র ওষুধ লেখা। প্রেসক্রিপশন মানে একটা হোল ডকুমেন্টস, যেখানে কিছু ক্লিনিক্যাল ক্লু আমরা লিখে অভ্যস্ত বাংলাদেশে। আজকে সেই আলোকেই তো আলোচনা। কাজেই আমাদের সফটওয়্যার কিন্তু আমাদেরকে হয়তো বা এরকম কপি পেস্ট করার মধ্যে বাধ্য করে, যে প্রেসক্রিপশন একটা রেডিমেড আছে, ইনভেস্টিগেশন প্ল্যানও রেডিমেড আছে, কিন্তু পেশেন্টস ক্লিনিক্যাল ইনফরমেশন তো রেডিমেড নাই। কাজেই হুবহু কপি পেস্ট যদি এরকম কোনো সফটওয়্যার থেকে থাকে, এই ব্যাপারে আপনারা সচেতন থাকুন। আরেকটা হচ্ছে চেম্বার যারা করছি, রানিং চেম্বার উইদাউট সিস্টেম, একটা প্রক্রিয়ার মধ্যে চেম্বার থাকতে হবে। জাস্ট বসে গেলাম, রোগী আসলেন, কিছু টাকা নিলাম, প্রেসক্রিপশন দিলাম। চেম্বার এরকম হয় না। একজন জেনারেল প্র্যাকটিশনারের চেম্বারের একটা গুণগত দিক থাকে, যেটি অন্যদের চাইতে একটু ডিফারেন্ট হবে। কিন্তু চেম্বার ইজ চেম্বার। আপনি যে কেউ যদি স্পেশালিস্ট হন, তারও কিন্তু চেম্বারের একটা গুণগত দিক থাকে। আপনারা সবাই জানেন যে চেম্বার এখন হয়ে গিয়েছে না, শিফটিং হয়ে গিয়েছে। শিফটিং হতেই পারে, 2 ঘন্টা 3 ঘন্টার চেম্বার, একই জায়গায় কয়েকজন হয়তো বসছেন, কিন্তু সবাইকে একটা সিস্টেম মেনটেন করতে হবে। এক একজন এক এক সিস্টেম হলে রোগীরাও তো পাজল হয়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন। এতে করে হবে কি, মানে এই যে উপরের যে আমি 4টা কাজ, আরো হয়তো অনেক কথা বলা যেতে পারতো, সেই কাজগুলো যদি আমরা করি, মানে রোগীদের কাছে আমাদের ট্রাস্ট নষ্ট হয়ে যাবে, এবং আমাদের যে ইনকাম নিয়ে ভাবছি, এটা কিন্তু স্বল্প মেয়াদী ইনকাম হবে, দীর্ঘমেয়াদী ইনকাম হবে না। আর আমরা চাই সবাই সৎভাবে বাঁচতে, এতে কোনো সন্দেহ নেই। কাজে এই একটু নেগেটিভ হলেও এই শক্ত কথা দিয়ে হয়তোবা শুরু করতে চাই। আরেকটি কথা একটু, আমি এটি হয়তোবা কালকে পিক আপ করতে পেরেছি, লেখাটা ছোট, যারা দেখতে পাচ্ছেন পড়তে পারছেন কিনা। এখান থেকে যে মূল বক্তব্যটা আমি বলতে চাই, এখানে প্রাইমারি হেলথ কেয়ারের একটা অফিস অর্ডার আছে, এবং তাদের ইনফরমেশনও আছে। তো সেখানে কারা কারা পোস্টিং থাকেন এ ধরনের একটা ডেটা বা ইনফরমেশন দেওয়া হয়েছে। তো অনারেবল যিনি এটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, ওনাকে কৃতজ্ঞতা জানিয়েই আমি বলতে চাচ্ছি যে প্রাইমারি হেলথ কেয়ার অফিসার, লক্ষ্য করেন, সিনিয়র প্রাইমারি উপজেলা হেলথ কেয়ার অফিসার। আপনারা জানেন যে এই পোস্টিং এ ডাক্তাররা থাকেন কিনা? আমি একটু প্রশ্ন করলাম, কেউ একজন একটু বলবেন দয়া করে। এই পজিশনে কি কেউ থাকেন? কোনো ডক্টর থাকেন বাংলাদেশে? ডক্টর স্যার, জয়ন্ত? উপজেলা প্রাইমারি হেলথ কেয়ার অফিসার বলতে তো স্যার কিছু নাই। আচ্ছা, আমাদের তো নাই। আছে হচ্ছে মেডিকেল অফিসার, এটা তো উপজেলাতে ইউএচএফপিও নাই, বা কিন্তু আরএমও। অন্য অন্য অফিসে আছে কিনা আপনি কি জানেন, খবর রাখেন? স্যার নাই স্যার, না আমি স্যার। স্যার আপনার উপজেলায় স্যার অফিসে না, আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে না, এটা আলাদা কোনো অফিস হতে পারে তো। ফ্যামিলি প্ল্যানিং অফিসার আছে না, আচ্ছা স্যার। আলাদা করে? হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং প্ল্যানিং অফিসার আছে স্যার। আছে ফ্যামিলি স্যার। প্ল্যানিং অফিসার আছে। এই ধরনের আরেকটা সেট আপ আছে, এই ধরনের আরেকটা সেট আপ আছে এইখানে, যেটাকে বলা হয়েছে উপজেলা প্রাইমারি হেলথ কেয়ার অফিসার। বুঝতে পেরেছেন? এটা আপনাদের জানারও বাইরে, জন্য জানিয়ে দিলাম, আমি জেনেছি বলেই বলছি। এই পজিশন গুলাতে যতটুক জানা যায়, ইনফরমেশন নিয়েছি যে ডাক্তারদের পোস্টিং হয় না। এটা নিয়ে একজন লেখক লিখেছেন। তার মানে প্রাইমারি হেলথ কেয়ার আপনি দিবেন, আপনি ডাক্তার হয়ে, সেই জায়গায় নন ডাক্তাররা জায়গা দখল করেছেন। এটা হচ্ছে মেসেজ। বুঝতে পেরেছেন এবার একটা জয়ন্ত? এটা আপনি জি যেখানে কাজ স্যার, জি করেন, স্যার, আপনার বুঝেছি স্যার। আপনার আওতার বাইরে। কাজে এই খোঁজ খবরও আচ্ছা কিন্তু স্যার। আমাদের রাখা দরকার। আপনি আমরা জায়গা হারিয়ে ফেলছেন, হয়তোবা চেম্বার নিয়ে ভাবছেন, কিন্তু যেগুলো সরকারি পজিশন আছে সেখানে তো প্রাইমারি হেলথ কেয়ারের কাজ আছে। কাজে যার যে জায়গায় সুযোগ আছে, আপনারা এই জায়গায় সরব হবেন। এটুকুই বলি। এখানে তো অর্থকড়ির ব্যাপার, পজিশনের ব্যাপার আছে না। যাক, মূল আলোচনায় আপনাদের গত দিনের কথাটা মনে করিয়ে দিচ্ছি। আলোচনাটা এক মুখে না শুনে যেন সবাই শেয়ার করেন, আলাপ করেন, যেমন ডক্টর জয়ন্ত কথা বললেন। ধন্যবাদ আপনাকে। এভাবে মাঝে মধ্যে যখনই আমি চাইবো একটু মাইক অন করে কথা বলবেন, না হলে আপনি এরকমই হবেন। কনফুসিয়াসের কথা আপনারা দেখতে পাচ্ছেন। কাজে আমরা 1 মিনিটের জন্য বোকা হওয়া, হ্যাঁ, নাকি সারা জীবন বোকা? যে কথা বলেন না, প্রশ্ন করেন না, উনি বোকাই। আসেন এবার আলোচনায়। আমাদের কেন জিপি যারা মানে কম ইনকাম করেন, এটা সত্য, আমরা কম ইনকাম করি,
তার মধ্যে তো একটি ধারণা আছে যে আমি তো সিম্পল এমবিবিএস। আমি গত দিনের আলোচনায় এই ধারণাটা ভাঙার চেষ্টা করেছি। যারা শুনেছেন অথবা রেকর্ড অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে, ইউটিউবের রেকর্ড লিংক সহ, আপনারাও যদি শুনে থাকেন, আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন যে আপনি কিন্তু সিম্পল এমবিবিএস না, যদি আপনি রিয়েলি জিপি হয়ে থাকেন এবং আপনি সিম্পল এমবিবিএস থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করছেন। অনেকেই চেষ্টা করছে গত কয়েক বছর, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছি তাদের কাজকর্মকে। কাজেই আপনি আর সিম্পল এমবিবিএস নন। এরপরেও কেন আপনার ইনকামটা, আর্নিংটা কম? আপনার নিজস্ব কোনো পেশেন্ট ব্যাংক বলতে যেটা বোঝায় সেটা নাই। আপনার আপনার প্রতি ভক্তি তৈরি হবে, এই রোগী আপনারই রোগী। সেজন্য আমাদের হয়তো বা গতবার বলা হয়েছে পলিসি মেকিং এর যেমন ভ্রান্তি, আপনার নিজেরও ভ্রান্তি আছে, আপনি মনোযোগ দিয়েছেন কিনা। এটাকে বলা হয়েছে নো নিশি। হ্যাঁ, এটা নো নিশি শব্দটা। আপনার নিজস্ব কোনো পকেট নাই, পেশেন্ট পকেট নাই, সেটা হয়তো তৈরি হয়নি। তারপরে একটা সিস্টেম আপনি ফলো করেন না। সিস্টেম বলতে আজকের আলোচনা আপনি বুঝতে পারবেন সিস্টেম কি হওয়া দরকার। এবং পেশেন্টকে আপনি এডুকেট করেন না। কেমন? আপনার টাইম ম্যানেজমেন্ট সঠিক নয়। আপনি কোনো রোগীর জন্য বেশি সময়, কোনো রোগীর জন্য কম সময় দিতেই পারেন, কিন্তু এই সময়টা রেশনাল হবে। তাড়াহুড়া যদি খুব বেশি, ডাক্তার বড় যদি বলেন অনেক রোগী দেখেন, অল্প সময়ই দেখেন। মিনিমাম আপনারা জানেন কি কতক্ষণ স্ট্যান্ডার্ড একটা টাইম? 10 থেকে 15 মিনিট মিনিমাম। আপনি যদি একটা ফ্রেশ কনসালটেশন করেন, ফলো আপ রিপোর্ট যেদিন দেখেন সেদিন হয়তো বা 5 মিনিটে আপনি রিপোর্ট দেখে অন্যান্য আলাপ করে লিখে দিতে পারেন, যেহেতু আপনার ডেটা গ্যাদারিং লাগে না। কিন্তু ওভারঅল টাইমটা তো একজনের জন্য 10-15 মিনিট, আরো বেশিও লাগতেই পারে। ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস করলে আরো বেশিও লাগতে পারে। এটা দেখা গিয়েছে যে আপনাদের টাইম বা আমাদেরও টাইম ম্যানেজমেন্ট ভালো নয়। এবং আমরা নিজেকে কোয়াক থেকে আলাদা করতে শিখিনি। আমরা হয়তো চিন্তা করছি যে কোয়াক যেভাবে রোগী দেখেন আমিও তাই দেখবো। কেমন নিজের মর্যাদা নিজেই ভুলুণ্ঠিত করেছি। এইসব মিলে হয়েছে কম রোজগারের কারণ বলে গবেষণালব্ধ তথ্য তাই বলে। কারণ এটার প্রিন্সিপাল হলো ইনকাম ফলোজ ভ্যালু পারসেপশন। তাই না? নিজের সম্পর্কে আমরা নিজেকে ভাবি না, তো সেই জন্য ইনকাম কম দেখা গিয়েছে। এখন তো আমরা আলোচনায় আসবো অবশ্যই কিভাবে বাড়ায়। তারপর দেখেন ইনকামটা নির্ভর করছে কিভাবে। তার মধ্যে প্রথম প্রিন্সিপাল হলো বাড়ানোর জন্য নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করা। আপনি ধরেই নিচ্ছেন আমি তো কম দামি ডাক্তার, মানে আপনি জিপি, আপনি কম দামি ডাক্তার। এটি ভুল। এই ভুলটা ভাঙতে হবে। আপনি জিপি হয়তো এখনো হন নাই, হওয়ার পথে। তো আপনি স্কিল তৈরি করছেন না, জিপি প্রোগ্রামগুলো যেভাবে বাংলাদেশে আছে আপনি করছেন তো। হয়তো আরো বেশি ফ্লারিশ করার সুযোগ আছে এখানে, পোস্ট গ্রাজুয়েশন ক্যারিয়ার করারও সুযোগ আছে, হবে একদিন। কাজেই একদিন তো আপনি ইনকাম করতেই পারেন। হয়তো একেবারে পাশ করলেন গত বছরে, ইন্টার্নশিপ শেষ করেছেন, এরপরে প্র্যাকটিসে বসেছেন, এই সময় না হয় আপনার ইনকাম একটু কম শুরুতেই হতেই পারে। কিন্তু আপনি স্বপ্ন দেখবেন বা ভাববেন যে আপনি আসলে কম ইনকামের ডাক্তার নন, আপনি বেশি ইনকাম করতে পারেন। আজকে আশা করি এই দরজা এবং জানালা, মনের জানালা আজকে খুলে যাবে। চেষ্টা করব আমি আমার এই কথাগুলোর মধ্যে। ইনকামটা ডিপেন্ড করে স্কিল, স্কিল মিক্স, বিভিন্ন রকমের স্কিলের উপর, একটা স্কিল নয়। আপনি কিভাবে সার্ভিস দেন তার ডিজাইন, ট্রাস্ট অ্যান্ড কন্টিনিউইটি ইম্পর্টেন্ট। আপনি এক জায়গায় সপ্তাহে একদিন যান, পরের দিন আপনাকে পাওয়া যায় না, ইভেন তার পরের দিনও পাওয়া যায় না, তাহলে কন্টিনিউটি নষ্ট হয়ে গেল। কাজেই রোগী আপনি যেখানে প্রতিদিন একটা না একটা সময় থাকেন সেখানে সবচেয়ে বেশি যাবে। এটা এটা বুঝে নিতেই হবে আপনাকে। হ্যাঁ, আস্থা আস্থা তৈরি করতে গেলে যোগ্যতা লাগবে। তো এই এই বিষয়গুলো, এই ফ্যাক্টরগুলো মূল আলোচ্য বিষয়। জিপি ইজ এ ভলিউম প্লাস কন্টিনিউইটি বেসড প্রফেশন, ওয়ান টাইম ভিজিট বেস না। ওয়ান টাইম ভিজিট স্পেশালিস্টদের ক্ষেত্রে ঘটতে পারে, তারা একেবারেই 2,000-3,000 টাকা কনসালটেশন ফি এর কথা যদি বলেন। হ্যাঁ, আমরা আজকে ফি ছাড়াও বাইরে আরো আলাপ করব। কিন্তু আপনি তো জিপি, আপনারটা কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, আপনি বিভিন্নভাবে রোগীর সার্ভিস দিবেন এবং বিভিন্নভাবে রোগী থেকে ইনকাম করতে পারবেন। কাজে এটা একটা ভলিউমের ব্যাপার টোটাল। ছোটখাটো এক টুকরা একটা ভিজিটের ব্যাপার না। মেনি জিপি প্র্যাকটিস লাইক মিনি স্পেশালিস্ট, এখানে হয়েছে ব্যাপার।
মানে আমরা একজন ছোট স্পেশালিস্ট একটু কিছু বেশি ইনকাম যদি পেয়ে যাই, খুশি হয়ে গেলাম, একবারে হয়তো পেয়ে গেলাম, এতে যথেষ্ট। আর ভবিষ্যতের কথা ভাবছি না, তাই না? এটা আপনাকে মানে খুব বেশি উপকার দেয় না, এরকম দেখা গিয়েছে। সেকেন্ড পয়েন্টে আসি, চেম্বার মডেল তৈরি করবেন, তাই না? সেজন্য ইনকাম ড্রাইভিং ইনফরমেশন গুলা কি কি হতে পারে? ফিক্সড কনসালটেশন ফি, যেটা রিজনেবল হবে। আপনি হয়তো বাজারের সাথে কম্পেয়ার করে প্রথমে কম দামে পেশেন্টকে ইনভাইট করছেন, নো প্রবলেম। কিন্তু আপনি যেদিন আস্থা দিয়ে নিজেকে মনে করবেন যে আমি একজন কম্পিটেন্ট জিপি, সেদিন আপনি আপনার যে কনসালটেশন ফিটা ফিক্স করে নেবেন। এটা বেশি যেন ফ্লাকচুয়েট না করে। ওয়েটিং টাইম ব্যবস্থা নিতে হবে যেন শর্ট থাকে। আপনি যদি মনে করেন যে রোগীরা সবাই একসাথে এসে জমা হোক, ওয়েটিং এ থাকুক, বসে থাকুক, আমি একজনের পর একজন দেখব, এটা ওয়াইজ হয় না। টাইম স্লট আজকাল জিপি বলেন, কনসালটেশন বলেন, বলেন স্পেশালিস্ট প্র্যাকটিস বলেন, হয়তো এটা মেনটেন হয়, এবং যাত্রার জন্য রাস্তাঘাটের সমস্যার জন্য অনেক জমেও যায়। এ ব্যাপারে আমি মনে করব যে আমরা আরো বেশি অ্যালার্ট হব। প্রয়োজনে আধা ঘন্টা পরে পরে টাইম দেবো, হ্যাঁ। রুগীরা এসে আপনার যদি বসার জায়গা কম থাকে, সেখানে যেন বেশি ভিড় না হয়ে যায়, বসতে যেন কষ্ট না হয়। ইভেন আমার এক্সাম্পলই দেই, আমি প্র্যাকটিসই করি, সেটা স্পেশালিস্ট বলেন আর জিপি যেটাই বলেন না কেন, আমার যোগ্যতা অনুসারে আমার ওখানে বসার জায়গাটা এখন যেখানে বসি খুব বেশি কমফোর্টেবল মনে হবে না, বেশি স্পেশাস না। সেজন্য আমাকে একটা ব্রেক দিয়ে দিয়ে পেশেন্টকে ইনভাইট করতে হয়। আপনারাও আপনার জায়গা মতো করে করবেন। একসাথে গ্যাদার করলে রোগীরা তো বিরক্ত হবেনি, কাজেই ওয়েটিং টাইম যেন শর্ট হয়। আরেকটা বড় ভুল যেটা হয় সবার মধ্যেই, এটা অনেকের মধ্যে আছে, আপনি টাইম দিলেন 7টার সময়, বা আমি দিলাম, আমি দেখা গেল যে আমি নিজে আসলাম 8টার সময়, 9টার সময়, 10টার সময়, তাহলে তো ওয়েটিং টাইম সব রোগীর জন্যই দেরি হয়ে গেল। এগুলো দয়া করে না করা উচিত, হ্যাঁ। এটা হয়েছে বলেই পেশেন্টের ডেটাবেস বলে যে এগুলো পেশেন্ট আপনার বাড়বে না। পুয়ার এক্সপ্লেনেশন, আপনি কি বলছেন রোগী বুঝলেন না। আমরা কমিউনিকেশন স্কিল এটা নিয়ে অনেক আলাপ করেছি অনেক সময়, সামনে আরো সুযোগ পেলে আরো করব। কি ব্যাখ্যা দিলাম, এটা ব্যাখ্যা দিলামই না, আরেকটা হলো কি ব্যাখ্যা দিলাম রোগী বুঝেছেন কিনা এটা আমি ক্রস চেক করি না, এখানেই সবচেয়ে সমস্যাটা হয়। তো এটা একটা বিস্তারিত আলোচনা আছে 3E মডেলে কিভাবে পেশেন্টকে ইনফর্ম করা যায়, হ্যাঁ। সেটা আপনারা হয়তো আগ্রহী হলে লিংক গ্রুপে হোয়াটসঅ্যাপেও পাবেন, আমাদেরকে লিখলেও দিয়ে দিতে পারবো। ফলো আপ সিস্টেম, এই সিস্টেম একটা মেডিকেল নলেজের উপর ডিপেন্ড করে হয়। সবাইকে 1 মাস পরে আসেন, 2 সপ্তাহ পরে আসেন বললে হয় না। এক এক রোগের ক্ষেত্রে ফলো আপের টাইম একটু ডিফারেন্ট হবে। ফলো আপের সময় কি বলবেন তাও বুঝিয়ে বলার একটা ব্যাপার আছে, একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। সিস্টেম, ধরেন ডায়াবেটিস রোগী 1 মাস পরে তো রেগুলার আসেই, 2 মাস হোক 3 মাস হোক। অ্যাকিউট পেশেন্ট তো উইদিন 3-4 ডেজ আসতে হয়, তাই না? তাহলে অ্যাকিউট ক্রনিক পেশেন্টের একটা ক্লিনিক্যাল সিস্টেম যেমন আছে, ফলো আপের জন্য আপনি একটা ডিজিটাল সিস্টেমও করতে পারেন। কম্পিউটার বেজ অনেক সফটওয়্যার এখন আছে, এটা আমি জেনেই বলছি। একটা অ্যালার্ট, একদম গোপন কথাই বলে দেয় যারা জানেন না, এই অ্যালার্ট দেওয়ার মতো, হ্যাঁ, যে আপনার রোগী অমুক তারিখ ফলো আপ ডেট আছে। এগুলা এই সিস্টেম থেকে কিন্তু সুইচ করে দেওয়া যায়, যে রোগীর মিনিমাম অন্তত একটা অনলাইন মেসেজ রোগী পাবেন। তাহলে একটা ডিজিটাল সিস্টেমে আপনি ফেলে দিতে পারেন, তাই না? আপনার সেন্টার থেকে আপনি কল করার ব্যবস্থা করতে পারেন। আপনার রোগীর খোঁজ নিচ্ছেন, রোগীরা কিন্তু বিরক্ত হবেন না, রোগীরা বরং খুশি হবেন যে আপনি খবর নিচ্ছেন, তাই না? তো সেগুলো না করে আমরা কি করছি, আপনি নেগেটিভ কথাগুলো বললাম, সেখানে হয়তো বলি নাই মার্কেটিং নিয়ে যে কি বলবো, আন্ডার কোয়ালিফাইড কিংবা মোরাল মার্কেটিং করা, সেটা আজকে আলোচ্য বিষয় না, সেটা করব না। আপনি একটা ফলো আপের সিস্টেম করলে পেশেন্ট আপনার কাছেই আসবেন, হ্যাঁ। এটি করতে 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 আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তাহলে একটা যদি স্ট্রং চেম্বার মডেল তৈরি করেন যেখানে ফলো আপ থাকে, হ্যাঁ, রুটিন পেশেন্ট আসে, প্রিভেন্টিভ মেডিসিনের রোগী আসে, তো ধীরে 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 আপনার ইনকাম বাড়তেই থাকবে। আপনি হয়তো জেপি হিসেবে বাংলাদেশের প্রেক্ষিতে 300 থেকে শুরু করে 500 বাংলাদেশি টাকা চার্জ করতে পারেন। আর আপনি যদি আরেকটু কোয়ালিফাইড হন, স্পেশালিস্ট জিপি হন, যেমন ধরেন আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো ডিগ্রি থেকে থাকে, যেমন এমআরসি জিপি যদি থাকে, আপনি হয়তো আরো বেশি নিতেই পারেন। 500 টাকার জায়গায় স্পেশালিস্ট বাংলাদেশে কমপক্ষে তো অ্যারাউন্ড 1000 টাকা চার্জ করেই থাকেন।
আপনি করতে পারেন। তবে আপনার যদি মানে একটা ডিগ্রি না থাকে ধরেন, তাহলে আমি বলবো যে ইভেন আপনার বাংলাদেশে এফসিপিএস ফ্যামিলি মেডিসিন, এমসিপিএস ফ্যামিলি মেডিসিন এমনও থাকতে পারে। যদি আপনি এফসিপিএস কে আপনি টপমোস্ট মনে করেন, তাহলে তো আপনি 1000 চার্জ করতেই পারেন। এখন আপনি নিজে চেম্বার করলে এটা সেট করবেন। আপনি যদি প্রতিষ্ঠানে করেন, আবার প্রতিষ্ঠানের আইন কানুন মেনেই করতে হবে। তাদের সাথে আলাপ করবেন। দুই একটি প্রতিষ্ঠান হয়তো আছে যারা এটা মূল্যবোধের জায়গা বোঝে, অন্য জায়গায় আপনাকে নাম কাওয়াস্তে জিপি হিসেবে বসিয়ে রেখেছেন, কিন্তু আপনি আসলে জিপি না, আপনার সিস্টেমই নাই। সেখানে ওরা যা বলে, ম্যানেজার যা বলে আপনাকে তাই শুনতে হবে। আজকের আলোচনায় সেটি নয়, মূলত আপনি নিজে কিভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেন সেই আলোচনার মধ্যে আছে। তো এরকম একটা মডেল করলে আপনার মান্থলি মোটামুটি একটা স্টেবল ইনকাম আসবে। প্লাস মাইনাস তো কিছু হতেই পারে। কাজে ট্রাস্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট তো লাগেই, বাংলায় বলে না প্রচারে প্রসার, এটা সত্য কথা বটে। কিন্তু আপনি আপনার বিশ্বাসের প্রসার করবেন, বিশ্বাসের প্রচার করবেন। ওই সেই বাংলায় যদি বলে মাছ বিক্রেতার প্রচার করবেন না আর কি। একটু লো প্রোফাইলের শব্দটা বললাম। হোয়াট। আপনারা স্যার, হ্যান্ড রাইজ করতে চাচ্ছেন, ডক্টর ইমন মনে হয় কিছু বলতে চাচ্ছেন। ইমন কোন স্লাইডে, আগের স্লাইডে নাকি এটাতে? জি স্যার, আগের এই স্লাইডের স্লাইড। ব্যাপারে একটু কথা ছিল। সেটা হচ্ছে বাংলাদেশে তো এখন আসলে হ্যাঁ, ফ্যামিলি মেডিসিনে এফসিপিএস টা আসলে ওইভাবে কেউ দিচ্ছে না আমার জানা মতে। আমি যদি ভুল না হয়, আমাদের লেফটেন্যান্ট কর্নেল কবির খান স্যারের পরে আমি শিওর না যে আর কেউ ওইভাবে এফসিপিএস ফ্যামিলি মেডিসিন দিয়েছে কিনা। হয়তো ট্রেকে আছেন, এখনো বের হন না, এমনও হতে পারে আর কি। আর এমসিপিএস আছে, বাট বাংলাদেশের কিন্তু স্যার একটা ফ্যামিলি মেডিসিনের সবচেয়ে পুরাতন ডিগ্রি, যেটা 1985 সাল থেকে হয়ে আসতেছে, বাংলাদেশ কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স এর থেকে এফসিজিপি, যেটা ফ্যামিলি মেডিসিন ডিগ্রি। তো সেটাও কিন্তু স্যার একটা রেপুটেড ডিগ্রি আর কি। এবং সেটাই বলছি, ওই জায়গা থেকেও যদি কেউ ভাবেন যে আমি স্পেশালিস্ট পজিশনে, তাহলে ওনার আমি ফি এ নিয়ে তো এই স্লাইডে আলাপ করেছি। ফিটা সিলেক্ট করতে হবে। আমি শুরুতে বলেছি যে একটা রিজনেবল ফি হওয়া দরকার, যেমন জিপি না ভাবে যে আমি ওই যে সেই বললাম না সিম্পল এমবিবিএস, এই কথাটা যেন না ভাবি। আমি কম ইনকাম করার ডাক্তার, এই কথাটা যেন আমি না ভাবি। কাজেই ওই রকম মানসিকতা তৈরি হওয়া দরকার আর কি। আর কিছু অ্যাড করবেন ডক্টর ইমন? আর একটা একটা কাজ যেটা আমি করি, যেমন হচ্ছে আমার কাছে মনে হয় যে ভিজিট 500 বা 600 একটা স্ট্যান্ডার্ড করলো, তারপরে যারা গরিব রোগী আসলো বা একটু ডিসকাউন্ট দিল, তো এটা একটা সাইকোলজিক্যাল একটা ট্রিক হতে পারে যে রোগীদের মানে ভাল লাগে একটা, যত বড় লোক পেশেন্টই আসুক বা যেই আসুক, তাদের কাছে একটু সাইকোলজিক্যালি একটু ভালো ফিল হয় যে না, ডাক্তার সাহেব আমাকে ডিসকাউন্ট করেছেন, একটু অনার করেছেন। হ্যাঁ, মানে 200-300 সেটা হয়তো বা কম টাকা হতে পারে, আবার অনেকের কাছে বেশি অ্যামাউন্টও হতে পারে। তো তারা সাইকোলজিক্যালি মানে একটু ভালো থাকে। তো হ্যাঁ, এইভাবে সেটা একটা স্ট্র্যাটেজি সেটা করবে। তো সেটা তো হলো ফিক্সড ফি এর ব্যাপার না। সেটা আমি কিছু সামাজিক কাজ করলাম, এতে করে আমার একটা পজিটিভ মার্কেটিংও হলো যদি বলি আর কি, তাই তো? তো এটাও ট্রাস্ট বিল্ডিং এর একটা কাজ হতে পারে, অবশ্যই সন্দেহ নেই। তোমার এই এটা পরামর্শটা খারাপ নয়। এটা অনেকেই করেন, এটা শুধু জিপি না, এটা যারা প্র্যাকটিস করেন তারা করেন। এটা দিয়ে কেউ কেউ আধ্যাত্মিকতার চর্চাও করেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নিজের ফিটা ফিক্স থাকবে। রোগী তো তখনই তো রোগী বুঝবেন যে আমি আসলে কমই নিচ্ছি। রোগী বুঝবেন না যে কমটাই আমার ফি, তাই না? রোগী বুঝবেন যে আমার ফিটা বেশি, আমি কমই নেই। আপনাকে হয়তো বা একবার দুবার এই সাপোর্টটা করলাম, এবং ফি ছাড়াও তো রোগী দেখতে হয়, খুবই স্বাভাবিক। ঠিকই বলেছে ডক্টর ইমন। ওকে, আমরা পরের স্লাইড যাই। পরের কোয়ালিটি যেটা মানে বলতে চাচ্ছি সেটি হচ্ছে লং টার্ম ইনকামের জন্য কন্টিনিউইটি অফ দ্য কেয়ার। তাহলে আমাদের বুঝতে হবে কোন কোন ডিজিজে কেয়ারের কন্টিনিউটি দরকার। খুবই ইম্পর্টেন্ট স্লাইড কিন্তু এটা, হ্যাঁ। এটা গতদিন কিছুটা বলেছি, আজকে একটু বিস্তারিত বলি। ডায়াবেটিস, হাইপারটেনশন দেখাই যাচ্ছে না, অ্যাজমা, সিওপিডি, থাইরয়েড ডিজিজ, এল্ডারলি কেয়ার, এল্ডারলি কেয়ার। আর কেউ কেউ হয়তো পেডিয়াট্রিক কেয়ার বলবেন, কিন্তু এই আমার কালেকশনে পেডিয়াট্রিক কেয়ারটা আসেনি। পেডিয়াট্রিক কেয়ারে আমাদের লেখাপড়ার একটু ঘাটতি থাকে বলে আমাদের পেডিয়াট্রিক শিখতে হয়, সেজন্য আলাদা করে পড়তে হচ্ছে, যেটা আমি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে আজকাল। কিন্তু পেডিয়াট্রিক যারা বাচ্চা, তারা তো ক্রনিক পেশেন্ট নয়, কিন্তু এদের বারবার রিকারেন্ট ডিজিজ হয় বড়। পেডিয়াট্রিকের মধ্যে একটি অংশ যারা কনজেনিটাল ডিজিজ থাকে,
তারা বড় হলেও তো ক্রনিক পেশেন্টে পরিণত হয়ে থাকে। সেজন্য এই লিস্টে পেডিয়াট্রিক কথাটাকে হাইলাইট করা হয়নি। অ্যাডাল্ট মেডিসিন থেকে যদি ভাবেন তাহলে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, সিওপিডি, থাইরয়েড ডিজিজ, এলডারলি কেয়ার, জেরিয়াট্রিক, এই জায়গাটা কিছুটা আমরা আন্ডার ট্রেন্ড, যদিও আমরা লেখাপড়া করি। কিন্তু ডায়াবেটিস নিয়ে সবাই জানেন এটার বিভিন্ন কোর্স প্রোগ্রাম আছে। তো ইনকাম জেনারেট করার জন্য আপনার যদি যারা সাধারণত এমবিবিএস পাশ করে যে নলেজটা গ্যাদার্ড হয়, আপাতত বলছি, আমি গতদিনও একটু মানে আমার ভয়েস রেজ করেছিলাম যে এমবিবিএস এ যেগুলো পড়ানোর দরকার সেটা পড়ানো হয় না, যেটা যেই পরিমাণে পড়ানো দরকার সেই পরিমাণে পড়ানো হয় না। তো সেই জন্য ওখানে একটা গ্যাপ থেকে যায়। যদি এমবিবিএস লেভেলে এটা গ্যাপটা না থাকতো তাহলে আমরা হয়তো বা প্র্যাকটিস করতেও ইভেন কোনো কোর্স ছাড়াও সাহস তৈরি হয়ে যেত যে আমি কনফিডেন্টলি ডায়াবেটিসের চিকিৎসা করতে পারি। এই জন্য আলাদা আলাদা করে ইভেন ডায়াবেটিস ক্লিনিক প্রতিষ্ঠা করা যায়, হাইপারটেনশন ক্লিনিক প্রতিষ্ঠা করা যায়। ক্লিনিক মানে আপনারা ভাবেন না, সরি, একটু হয়তো বোঝার ভ্রান্তি হতে পারে, ক্লিনিক মানে একটা হসপিটাল না, কিন্তু ইনডোর হসপিটাল না, যেটা আমরা ভুল করে বলি যে একটা ছোট হসপিটাল ক্লিনিক বলে বসছি। ক্লিনিক মানে একটা একটা সাবজেক্ট, একটা ডিজিজ রিলেটেড চিকিৎসা কেন্দ্র, এটা একটা ক্লিনিক। যেমন আপনার একটা চেম্বার, আপনার যদি আরো ম্যান পাওয়ার থাকে আপনার একটা চেম্বারটাই ক্লিনিক হতে পারে। হ্যাঁ, বিভিন্ন দেশে এটাকেও ক্লিনিক বলে। এবং একসাথে অনেক ডাক্তার যখন বসে এটাকে পলিক্লিনিকও বলে। কাজে ক্লিনিক ডাজন্ট মিন অ্যান ইনডোর হসপিটাল। হ্যাঁ, তো ডায়াবেটিস ক্লিনিক, হাইপারটেনশন ক্লিনিক আলাদা আলাদা হতে পারে, যেখানে ডায়াবেটিসের রোগী অনেক, শুধু ডায়াবেটিস রোগী দেখা হয়, তো সেই জায়গায় আপনার এন্ডোক্রাইনোলজিস্ট তো হতে হবে না। কেমন? তো এই জন্য এখানে একটা শব্দ লিখেছে দেখেন, জিপি গোল্ড মাইন, আপনার স্বর্ণের খনি কিন্তু এরা। তাহলে আপনাকে এই জায়গায় দক্ষ হতে হবে। আপনি চাইলে সবখানে দক্ষ হবেন বেশি কষ্ট করে, অথবা একটাতেই দক্ষ হবেন, রোগী শুধু ওই রোগী আপনি দেখবেন, আপনি যদি ওইভাবে স্থাপনা আপনি করতে পারেন। এই যে ডিজিজ গুলা বলেছি, আর কেউ কেউ বলবেন যে এর বাইরে আর কোন ডিজিজ হতে পারে ক্রনিক ডিজিজ? এটা তো মেইন কয়েকটি বললাম, এর বাইরে হতে পারে, কিন্তু আমার মাথায় এখন আসছে। কেউ বলবেন কি এই ডিজিজ গুলোর বাইরে? এখানে আপনারা ডিপ্লোমা করেন, সার্টিফিকেট প্রোগ্রাম করেন, করতে থাকেন, অসুবিধা নাই। এর বাইরে আর কিছু কি করা যায়? ডিজিজ একটা, যদি ডিজিজ রিলেটেড বলি, মাথায় আসছে না? মাথায় না আসলে কেমনে পেইন হবে? ম্যানেজমেন্ট, হ্যাঁ, পেইন কিসে? ম্যানেজমেন্ট, টিম ম্যানেজ, পেইন ম্যানেজমেন্ট একটা সিমটম, এটিও হতে পারে পেইন ক্লিনিক। যেমন এটাকে আমরা ক্রনিক ব্যাক পেইন আর হ্যাঁ বিভিন্ন টাইপের হ্যাঁ আর্থ্রাইটিস, হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলো এটাকে বলি যে আমরা এটাকে বলতে পারি পেইন ক্লিনিক। পেইন ক্লিনিক ইনডিরেক্টলি আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে মাস্কুলোস্কেলিটাল ক্লিনিক। কেমন? যেখানে ব্যথাটাই তো মেইন প্রেজেন্টেশন মাস্কুলোস্কেলিটাল ডিজিজের। এরপরে তো অন্যান্য সিস্টেমিক ইস্যুস গুলো থাকে। অবশ্য এটার জন্য একটু অ্যাডভান্স লেভেলের নলেজ লাগে, এতে কোনো সন্দেহ নাই, সেজন্য সেটি আসে নাই। কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট গুলো মাস্কুলোস্কেলিটাল ডিজিজের আপনি যদি একটু ওরিয়েন্টেশন প্রোগ্রামে যান, ইভেন একটা ভালো মানের সার্টিফিকেট প্রোগ্রামও যদি করেন, ভালো বলছি কিন্তু যেন একটা সার্টিফিকেট প্রোগ্রাম না, আপনি কিন্তু ভালো ম্যানেজ করতে পারেন। বাংলাদেশে আপনারা লক্ষ্য করলে দেখবেন, বিশেষ করে যারা সিনিয়র প্র্যাকটিশনার, যখন বাংলাদেশে হয়তো বা এমডি প্রোগ্রাম ছিল না, এফসিপিএস প্রোগ্রামে আলাদা করে রিউমাটোলজি এত বেশি ছিল না হয়তো। হ্যাঁ, এমআরসিপি তে তো আলাদা নাই, যদিও যদিও ওয়েস্টার্নে এখন রিউমাটোলজির আলাদা সার্টিফিকেট প্রোগ্রামই আছে, 1 বছরের স্পেশাল সার্টিফিকেট এক্সামিনেশন বলে। তো এইরকম যদি করা যেহেতু ছিল না, তারা কিন্তু ছোট একটা কোর্স করে এসেই কিন্তু অনেক বছর রিউমাটোলজি প্র্যাকটিস করছেন। তো এখন তো আলাদা রেসিডেন্সি প্রোগ্রাম হয়েছে, রিউমাটোলজির আলাদা ডক্টর হয়ে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি এটা ভাববেন না যে জিবি হিসেবে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। আপনার একটা বাউন্ডারি হয়তো থাকবে। আপনার তো গাইডলাইন আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশনের ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে। যেখানে গাইডলাইন আছে এখানে স্পেশালিস্ট লাগবে না, মুছে নেবেন। হ্যাঁ, গাইডলাইন বলে দিবে আপনি যখন স্পেশালিস্টের কাছে রেফার করবেন। কাজে নিজের মানে নিজের পাওনাটুকু আপনি নিজে বুঝে নেন, এটাই বলছি। তাই তো স্পেশালিস্ট সবসময় রুগী দেখবেন বাউন্ডারির দিকে, কিন্তু সেন্ট্রালি রুগী আপনিই দেখবেন। আপনার যদি যোগ্যতা না থেকে থাকে আপনি যোগ্যতা অর্জন করেন, এবং খুবই সহজ। আমার মনে হয় আজকে যারা উপস্থিত হয়েছেন অনেকেই এই ডায়াবেটিসের হয়তো স্কিল তৈরি করেছেন, হাইপারটেনশনের তৈরি করেছেন।
ঠিক আছে? আর এর মধ্যে ইউজুয়ালি এ সমস্ত রোগীতে মান্থলি এবং 3 মান্থলি ফলো আপ থাকে। কাজে আপনার কন্টিনিউটি অফ দ্য ট্রিটমেন্ট এখানে চলে আসে। ডক্টর জয়ন্ত অ্যাড করেন একটু, বলতে চাচ্ছেন? জি স্যার, স্যার আমি বলতে চাচ্ছিলাম এই পেশেন্ট গুলা, ক্রনিক ডিজিজের যে পেশেন্ট গুলা, ডায়াবেটিস, হাইপারটেনশন বা সিওপিডি, এদের আসলে আমি যেটা দেখছি যে ইন্টারন্যাশনালি তো ডায়াবেটিসের ফলো আপ ডিউরেশন হচ্ছে 3 মান্থলি, আর হাইপারটেনশনের ক্ষেত্রে মানে মান্থলি। তো এদের আসলে ফলো আপ করতে বললেও, বুঝাইয়া বললেও, ওরা আসলে মানে যদি একবার ওষুধ খেয়ে একটু ভালো ফিল করে তারপর আসতে চায় না। তো এই ক্ষেত্রে কি স্যার কোনো ট্রিক আছে কিনা যে এদেরকে কিভাবে আসলে ফলো অবশ্য আপটা ট্রিক রেগুলার আছে তো, করানো আমি তো যায়? একটু আগে বললাম, আপনি তো ছিলেন শুরু থেকে। আপনি মেসেজ, যে মেসেজ দেওয়ার সিস্টেম একটা আছে না, বলে জি দিলাম স্যার। তো গোপন কথা, এটা সবার জন্য গোপন না, আজকে তো ওপেন হয়ে গেল। ও আচ্ছা আমি স্যার, ওই আমি যে সফটওয়্যারের মাধ্যমে মেসেজ দেওয়া। এটা দেওয়া, আপনি আপনার অফিস থেকে একজনকে দিয়ে ফোন করাবেন, ওমা, স্যার এমনিতে এমনিতে স্যার চেম্বারের জন্য কোন সফটওয়্যারটা আসলে এটা মানে আমাকে ভালো? জিজ্ঞেস করবেন না, আমি সব সফটওয়্যার অ্যানালাইসিস করি নাই। আচ্ছা আচ্ছা। তবে আমি যেটা ইউজ করি, আমি তো সফটওয়্যারে খুব একটা ইউজ করি এমন বলবো না, আমি ম্যানুয়ালি করি। আমার জগৎ আলাদা, আপনি কিছুটা জানেন, অন্যরা জানে। আমি আপনাদের উপকারের জন্য এত কথা বলছি, রুগী দেখবেন, এই করবেন। আমি কি করি বললে আমি ব্যক্তিগতভাবে উত্তর দিব, সেটা আলাদা। আমি এমনি যে সফটওয়্যার মাঝে মধ্যে ইউজ করেছি, করি, সেটা সেখানে এই সিস্টেমটা আছে। অন্য কোনটাতে আছে খোঁজ নিতে হবে। আর আপনি যদি সফটওয়্যার ইউজ করতে নাও পারেন, আপনি একটা আজকে মোবাইল ফোন তো ইজিলি রিচ করা যায়, হোয়াটসঅ্যাপ আছে। সোশ্যাল মিডিয়া নিয়ে আমি হয়তো আরেকদিন আরেকটু বলবো, আশা করছি আপনাদের লাস্টে ঘোষণাটা দিব কিভাবে করব। আজকে আলোচনা আসবে সোশ্যাল মিডিয়ায় কিভাবে আপনি কানেক্টেড থাকবেন রোগীর সাথে। আপনি রোগীর সাথে কানেক্টেড থাকবেন, এই হচ্ছে মন্ত্র, যেভাবে পারেন। তাই না? ফলো আপের একটা আচ্ছা ডেট সেট করবেন, আপনি কথা বলবেন, আর আপনি যাওয়ার সময় বুঝিয়ে দিবেন। 3E মডেল যদি ইউজ করেন, 3E মডেল কিছুটা বেনিফিট পাবেন, বলবো জান তো 3E মডেল তাহলে। জি জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার। এই 3E মডেল বলার আগে আমার অভিজ্ঞতা বলি ফলো আপের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড কিন্তু, হ্যাঁ, আপনারা ধৈর্য হারাবেন না। ডায়াবেটিস রোগীর ফলো আপ যেটা বললেন 1 মাস 3 মাস হতে পারে, কিন্তু ফলো আপ, আমরা ফলো আপ নিয়ে আলাদা কিন্তু স্কিল, আমাদের একটা স্কিল বেস ওয়ার্কশপের প্ল্যানও আছে। সেখানে ফলো আপের ডিজাইন নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলাপ করব। আজকে একটু বলি ফলো আপ। শুধু ডায়াবেটিসের জন্য আপনি আপনার রোগীর 3 মাস বললেন আর কি, হ্যাঁ, A1C দিয়ে যদি রুটিন হিসাবে দেখেন, জয়ন্ত একটু সাথে আমার কানেক্টেড থাকেন, তাহলে কথা বলতে জি ভালো স্যার, লাগবে। আছে স্যার, আছে তাহলে স্যার। 3 মাস জি পরে স্যার। দিবেন না A1C দেখার জন্য। কিন্তু এই জি রোগীর স্যার। যদি, এই রোগীর যদি আনস্টেবল ব্লাড প্রেশার থাকে, হাইপার টেনশন থাকে, তাহলে আপনি 3 মাস অপেক্ষা করবেন? না স্যার, তাহলে তো মান্থলিতে চলে আসতে হবে তাহলে স্যার। যে ডায়াবেটিস আছে তার হাইপার টেনশনও আছে, তাই না? তাহলে হাইপার জি স্যার। টেনশনের জন্য আপনাকে ফলো আপ সেট করতে হবে হয়তো 2 সপ্তাহ পরে, নাই 1 মাস পরে। জি স্যার। এই ডায়াবেটিস হাইপার টেনশনের আবার এমআই হয়ে গেল গত সপ্তাহে একটা, এবং পেশেন্ট জি স্যার। আনস্টেবল ছিল, এরিথমিয়া ছিল, আপনি তাকে কি 1 মাস পরে ফলো আপ করবেন? তাকে হয়তো 1 সপ্তাহ পরে না করবেন, স্যার। তাই না? জি স্যার। এই রোগীরই একটা অ্যাকিউট ভাইরাল ইলনেস হয়ে গিয়েছে, ফেব্রাইল ইলনেস। ফেব্রাইল ইলনেসের, অ্যাকিউট ইলনেসে ইউজুয়ালি ইনফেক্টিভ ডিজিজের 3 থেকে 4 দিন পরে ফলো আপ করার কথা। আমরা হয়তো করি না জি স্যার। অনেক সময়, ইন জেনারেল। কাজে ফলো আপ প্ল্যান তো ডিফারেন্ট হবে, তাই না? কাজে আপনি জি স্যার। আপনার অ্যালার্ম, আপনার সেটিং, টাইম সেটিংটা ওভাবে করবেন, আপনি যেভাবে পারেন। আপনি কানেক্টেড রাখবেন রোগীকে, বুঝতে পেরেছেন? এই আচ্ছা জায়গায় স্যার। আপনারা আচ্ছা দুর্বল, স্যার। আপনারা মনে করছেন কাগজে লিখে দিয়েছে রোগী তো আসবেনই না। আমি আজকে হিসাব করে আমার অ্যাটেন্ডেন্ট আমাকে ডক্টর জয়ন্তদের সামনাসামনি দেখেন নাই কোনোদিন, অনেক কিন্তু দেখেছে, আমার স্টুডেন্ট আজকে অনেকে আছে। আমি আজকে হিসাব করে দেখেছি, আমি প্র্যাকটিস করছি আজকে 20, মানে 2000 সালের আগে থেকেই, কম বেশি, দেশে হোক বিদেশে হোক সব মিলে। কয় বছর হবে হিসাব করে দেখছে, মানে পঁচিশ তো তিরিশ 26 বছর 25 বছর। বছরেরও জি বেশি। স্যার। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, এখনো আমার রোগীরে 1 মাস পরে আসবেন লেখার পরে কাগজ দেখে আসেন না। আজকে এক রোগী, লাস্ট রোগী, যে তাড়াহুড়া করে আসলাম, ওনাকে বলেছি 1 মাস পরে আসবেন, উনি আসছেন 3 মাস পরে। শি ওয়াজ জি স্যার, এটা ডায়াগনোজড একদম হরহামেশাই করে এবার স্যার। সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন পেশেন্টের ছিল, আজকে ফাংশনাল সিমটম নিয়ে। এই লাস্ট পেশেন্ট বাধ্য হয়ে দেখে আসছি এই সেশনের আগে। তো উনি আসলেন, এখানে অনেকগুলো উত্তর আছে ওনার, কারণ আছে। তা আজকে আমি ভালো করে আবার বুঝিয়ে দিয়েছি। আমি এমনও বলেছি, আপনার হাজবেন্ড আপনার সহযোগিতা করে না, কিছু করে না, আপনি দেরি করলেন কেন? মানে আপনার মতো করে আপনি পেশেন্ট কনভিন্স করবেন। এবং ওনাকে জি আজকে স্যার। এমন ভাবে বলেছি, আশা করি যে উনি আগামী 1 মাস পরে ফলো আপটা মিস করবেন না। কারণ ওনাকে আমি বুঝিয়েছি যে আপনি আসেননি বলে আপনার কষ্টটা বেড়েছে, আপনার চিকিৎসাটা আমি কন্টিনিউ করতে পারিনি, আপনি ওষুধও খাননি এর মধ্যে, এগুলা বোঝানো লাগবে। জিপি যদি আপনি সেট করে ফেলতে পারেন শুরুতে কষ্ট করে, এই পেশেন্ট হারাবেন না তো আপনি। কাজেই তবে আপনি স্যার আমি সফটওয়্যারটা ইউজ করতে মানে কেন বেশি মানে প্রেফার করি স্যার, কারণ হচ্ছে আমাদের পেশেন্টরা যেটা হয়, আমাদের প্রিভিয়াস প্রেসক্রিপশন গুলো ওরা হারায় ফেলে।
হ্যাঁ, তো আমার সফটওয়্যার ইউজ করলে হয় কি, আমার ওই প্রিভিয়াস ট্রিটমেন্ট গুলোর ব্যাপারে আমার আইডিয়াটা ভালো থাকে, এটা এটা আমরা হচ্ছে সবাই বুঝি, মানে একটা। এজন্য তো জি স্যার। ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। আমরা জি গত স্যার। পাঠশালা পরিকল্পনার মধ্যে মনে হয় এই আলোচনাটাও করেছি। গভর্নমেন্ট যে জিপি নিয়ে প্ল্যান আছে, জি ওখানে স্যার। ইলেকট্রনিক জি মেডিকেল জি জি, রেকর্ডের কথাও ডিজিটাল আছে, হেলথ হেলথ সিস্টেম। জি সিস্টেম স্যার। আছে। এটা তো সারা দেশের এই সরকার আশা করি যে আরো বেশি ডেভেলপ করবেন। এখন তো ডাক্তারদের ডিজিটাল হয়েছে না হাজিরা, গত কয়েক বছর আগে জি স্যার। তো না, প্রেসক্রিপশন এটা হতো স্যার ওষুধ দেখি। একদম এখন পাঁচ যাই ছয় হোক, বছর আগে আমরা ওই থেকে আছে আলোচনা স্যার। বিস্তারিত না যাই, ডিজিটালাইজেশন তো অনেক আগেই শুরু হয়েছে, তাই না? জি এটা স্যার। আমাদের মন মানসিকতা তৈরি থাকলে এটা হয়ে যাবে। এটা এখন তো ঢাকা শহরে অলমোস্ট ডিজিটাল হয় বলতে গেলে, কিন্তু ডিজিটাল গুলার মধ্যে আমি একটু বলতে পারো ফলো আপ মেথডটা এখনো ভালোভাবে স্টাবলিশ হয়নি। রেফারেল তো অলমোস্ট না হয়নি স্যার, বললেই চলে। রেফারেল, জি স্যার। ডিজিটাল রেফারেল হতে হবে, আপনার সাথে স্পেশালিস্টের কানেকশন থাকবে। আপনি জি স্যার। আপনি রেফার করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দিবেন জি স্যার। স্পেশালিস্ট। এটা করতে পারলে স্যার অনেক ভালো হয়, কারণ এটাই তো হবে, পেশেন্ট দেখা এটাই যায় হওয়া যে ওই উচিত। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ওদের অনেক মানে গলদঘর্ম হ্যাঁ, হয়। এখন স্পেশালিস্টকে আপনি মনে করেন আপনার সাথে কানেক্টেড থাকবেন থাকবেন, স্পেশালিস্ট যদি মনে করেন আপনি ফিডিং দিবেন, স্পেশালিস্ট কানেক্টেড থাকবেন তো, জি তাহলে স্যার। আপনাকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। জি বোঝাতে স্যার। পেরেছে? আমার মনে হয় একটা স্লাইড আমাদের অনেক কথা বললো, আমরা একটু আগাই, হ্যাঁ সময় আগাচ্ছে তো। জি স্যার। রিপিট, জি কিছু স্যার। কথা হয়তো রিপিট আবার আসবে। এখন আসেন আরেকটা পয়েন্ট বলছি, প্যাকেজ বেসড সার্ভিস। এইটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে খুব কমই ইউজ হয়েছে, এবং আমার মনে হয় মাঝে মাঝে এটা মানে একটু আগে বললাম না, রং ইউজ হয়েছে, ইমোরাল ইউজ হয়েছে। তো ভেরি আন্ডার ইউজড হয়েছে, ইমোরাল ইউজ হয়েছে। এটাকে যদি আপনি পারফেক্টলি করতে পারেন, প্যাকেজ একটা আরেকটা ইনকামের সুযোগ হতে পারে, হ্যাঁ। আপনার প্যাকেজের মধ্যে শুধু কনসালটেশন ফি থাকবে না, আপনার আরো কিছু রেলেভেন্ট পরীক্ষা থাকতে পারে। আমরা জিপি সেন্টার নিয়ে তো বলছি, খালি কনসালটেশন ফি নয়, এখানে আপনার একটা পয়েন্ট অফ কেয়ার টেস্টের ব্যবস্থা থাকবে। আমরা একসময় আলাপ করেছি কিন্তু কয়েক মাস আগে। ইভেন ব্লাড সুগার মেশিন দিয়ে যে সুগার চেক করছেন, এখানেও তো আপনার ইনকাম হতেই পারে, অবশ্যই পারে। তো কাজে একটা প্যাকেজ, আপনি ডায়াবেটিসের প্যাকেজ করতে পারেন, হাইপারটেনশন ফলো আপ প্ল্যান করতে পারেন, তাই না? আপনার যদি ল্যাব না থাকে, আপনি কোনো একটা ল্যাবের সাথে নিজে একটা চুক্তি তো করতে পারেন। আপনি আপনার মতো করে করবেন, ওরা ওদের মতো ব্যবসা করুক, আপনি আপনার মতো ব্যবসা করবেন, তাই না? ঢাকা শহরে এটা অভাব নয়, কিন্তু আপনি যেখানে প্র্যাকটিস করেন পাশেই দেখবেন যে আরেকটা বড় সেন্টার আছে, ওদের সাথে একটা লিয়াজও করবেন, আপনার রোগীর সাথে যেন আলাদা ডিল করে। আপনি দেখবেন যে টারশিয়ারি হসপিটালগুলো বাংলাদেশে এই কর্পোরেট চুক্তি করে। আপনারা কেউ শুনেছেন? কেউ একটু মাইক অন করেন তো, কর্পোরেট চুক্তি। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছে, MOU সাইন করেছে, মনে হয় যেন বিশাল একটা ব্যাপার। এটা জাস্ট সার্ভিস গিভ অ্যান্ড টেক, একটা পার্সেন্টেজ শেয়ার করেছেন। রোগীর এসে বলবেন আমার হসপিটালে গেলে তো আমি 30% 40% ডিসকাউন্ট পাবো। এগুলো হলো প্যাকেজ এক ধরনের, হ্যাঁ। বিভিন্নভাবে প্যাকেজ আপনি করতে পারেন, তাই না? প্যাকেজ। তারপরে লাইফস্টাইল ক্লিনিক, ওবেসিটি কেমন, এটি তো একটা বিরাট এখন কস্টলি ইস্যু। এবং ওবেসিটি, আমি আবারও বলবো, আমরা ইমোরাল হতে এনকারেজ করছি না। আমি গতদিনও বোধহয় কে জানি আলাপ আমাকে জিজ্ঞেস করেছেন যে অ্যান্টি ওবেসিটি ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন কিনা। আমি তো মনে করি, আমি আমি বিশ্বাস করি আপনি কনফিডেন্ট ডক্টর হলে আপনি পারবেন। এটার ইমিডিয়েট হ্যাজার্ড নাই তো। সাডেন কোনো এরিথমিয়া হয়ে যাচ্ছে রোগীর, যে আপনি সামলাতে পারবেন না, সে ভয় কেন? দাম বেশি বলে? মানে দাম বেশি এটা স্পেশালিস্ট দিবেন, আপনি দিতে পারবেন না? কাজেই ওই জায়গায় আপনি আবারও বলছি, জিপি মানে আন্ডার কোয়ালিফাইড ডক্টর, এটা ভাবার কোনো কারণ নাই। এই লাইফস্টাইল ইস্যু, লাইফস্টাইল নিয়ে তো ওই দিনও বলেছে, ডাক্তার ছাড়াও অনেকেই তো অনেক কিছুই করেছেন, আপনারা জানেন, তাই না? এল্ডারলি হেলথ চেক প্রোগ্রাম, হ্যাঁ, রুটিন চেক আপ যেমন আছে সব বয়সের, এল্ডারলি আলাদা হেলথ চেক আপ। বয়স হলেই কিন্তু কম বেশি রোগে মানুষ ভোগেন, বাইরে থেকে বোঝা যায় না, বিভিন্ন কারণে বোঝা যায় না, তাদের সেন্সিটিভিটিও কম, ক্লিনিক্যাল সিমটমও কম, কাজে তাদেরকে চেক আপে আনতে পারেন। আবারও বলছি, আপনার না থাকতে পারে, আপনি অন্য একটা কারোর সাথে প্যারালালি চুক্তিতে যেতে পারেন। এতে করে হয় কি, এই প্যাকেজ করলে একটা লামসাম ইনকাম হবে আপনার, একসাথে বেশ কিছু আপনি ইনকাম পেয়ে যাবেন। তাহলে আপনার চেম্বারের ইনকাম হলো পার্সোনাল কনসালটেশন ফি, সাথে এখানে দেখেন লামসাম পেমেন্টের কথা বলে ফেললাম, তাই না? তবে রুগীরা প্যাকেজের ক্লিয়ারিটি, যেটা আর কি ক্ল্যারিটি যদি বলি, ক্ল্যারিটি পছন্দ করেন, হ্যাঁ। আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পারতে হবে যে এই প্যাকেজের অধীনে কি কি করা হবে। আপনি যদি না বোঝায় পরীক্ষা করেন, এবং না বোঝানোর জায়গাটুকু কিভাবে হয় জানেন?
কেউ একটু আমার সাথে মাইক অন করেন, তার সাথে কথা বলি, কে আগ্রহী? মাইকটা অন করেন, কে একজন, এনিওয়ান? রিপোর্ট পাওয়ার পরে আপনি করেন কি করেন না সেটা বলছি না, ঘাবড়ায় যায় না। স্পেশালিস্টরাও কিন্তু এই কাজটা আমরা করেছি, বা প্যাকেজ করে যে পর্যন্ত আমরা দেখেছি। রিপোর্ট দেখার পরে হয়তো একটু বলেছেন আপনার রিপোর্ট সব ভালো, ঠিক আছে যান, আর কিছুই বলা হলো না। তা আপনার রোগী তো বিশ্বাস হারাই ফেলবেন। কি যে ভালো সেটা তো খুলে বলা হলো না। আপনি রোগীদের ফিডব্যাক নিয়ে দেখবেন, এই কথাই বলেন। কি কি পরীক্ষা করা হলো, কেন করা হলো, সেই রিপোর্টগুলো এই আলোকে এই এই সেইটা ব্যাখ্যা করে দিতে হবে। যেটি হয়তো শুরুতে বলেন টাকাটা নেওয়ার জন্য, আপনি হয়তো প্যাকেজের মানে মডিউলেটর, প্র্যাকটিশনার, আপনি কোনো একটা কোম্পানির পক্ষে এই প্যাকেজ বিক্রি করছেন। আপনি তখন হয়তো কিছু কিছু বললেন যে এই প্যাকেজে এই দেখা হবে সেই দেখা হবে, কিন্তু যখন রিপোর্টটা নিয়ে আসলেন, রিপোর্টের সামারি বলার সময় আপনি কিছুই বললেন না। এরকম ঘটছে। কাজে এই জায়গাটুকু স্পষ্ট হওয়া চাই। প্যাকেট প্যাকেজ শুড বি ক্লিয়ার, কেন প্যাকেজটা করা হলো। তখন রুগী আবার ডেট দিবেন। কেমন? আজকের এক রুগী অভিজ্ঞতা, কিছুটা রুগী দেখে আসছি বলে আপনাদের শেয়ার করে প্র্যাকটিসের। কার্ডিয়াক পেশেন্ট, পোস্ট পিসিআই, আমার এই রুগী অ্যাকিউট এমআই, তা হলো উনি কার্ডিওলজি দেখালেন, হসপিটালাইজ হলেন পিসিআই করে, আজকে 3 বছর পার হলো। আমি প্রত্যেকটা পৃষ্ঠা দাগ দিয়ে দিয়ে ওনাকে বের করে বুঝিয়েছি অনেকক্ষণ ধরে যে আপনার ফলো আপ ইনভেস্টিগেশন হয়নি। কার্ডিওলজিস্টের কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন ইভেন যে ফলো আপ করা লাগবে কিনা, উনি বলেছেন যে আপনি যেহেতু ভালো আছেন ফলো আপ করা লাগবে না। এটা ওনার কনসেপ্ট হতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো ইভেন হাইপারটেনশন যদি যদি একটা সিঙ্গেল ডিজিজই থাকে, আপনাকে প্রতি বছর একবার চেম্বারে আসতে হবে। সেটি ইনভেস্টিগেশন যেমন করতে হবে, ক্লিনিক্যাল ফলো আপও লাগবে। তা আমার ক্লিনিক্যাল ফলো আপ হয়েছে কিন্তু ইনভেস্টিগেশন ফলো আপ হয়নি নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স। তাহলে যদি আপনি বিজনেসের কথা বলেন, আপনি তো নলেজ দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, চিন্তা দিয়ে, সময় দিয়ে, বুঝে এই গত 2 বছরের ফলো আপ বিজনেসটা করতে পারলেন না। আমি বিজনেসটা পজিটিভ অর্থে বলছি, দয়া করে নেগেটিভলি নেবেন না। আমি শুরুতেই কিন্তু ডিসকারেজ করে এসেছি যে কি আমরা করব না, তাই না? ওভার ইনভেস্টিগেশন করব না, দালালি করব না, বাংলায় যদি বলি। তাহলে এই যে 2 বছর বিজনেসটা হলো না তো। রোগী বাইরে থেকে ভালো থাকতে পারেন, কিন্তু আপনার ডিজিজ বলছে যে আপনাকে ফলো আপ করতে হবে। কাজে 1 বছর পরেই যেটা হওয়ার কথা 3 বছরের মাথায় এসে আজকে আমি প্ল্যান করেছি। ডক্টর জয়ন্ত কিছু বলবেন এ ব্যাপারে? জি স্যার, আসলে স্যার মানে ইনভেস্টিগেট করাটাকে আসলে আমাদের দেশে বিজনেস হয়ে গেছে, কিন্তু তো আসলে স্যার মানে প্রোটোকল অনুযায়ী ইনভেস্টিগেশন তো আসলে স্যার করাই লাগে। অবশ্যই সমস্যাটা করা হচ্ছে লাগে, আমাদের দেশে অবশ্যই করা এটা, লাগে। এই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করে না, বাইরের দেশে যেটা গভর্নমেন্ট বিয়ার করে। আর এইটার বলি হচ্ছে আমরা আর কি স্যার, যে আপনি আমরা যদি ইনভেস্টিগেশন ডক্টর জয়ন্ত, সরি মাঝে মাঝে আমরা। ঢুকে যাচ্ছে টাইমের দিকে ভেবে, আপনি তো গভর্নমেন্ট জবই করছেন তাই না, যতটুকু আমি জি জানি। জি স্যার। কিন্তু জি আমি তো স্যার। আর এখন গভর্নমেন্ট জব করি না। আমি প্রাইভেট জবই করেছি। আমি তো জবও পরিবর্তন করেছি, যারা আমার খুব অ্যালাইড তারা জানেন। তো আমার যে আজকে রোগীর কথা বলেছি, উনি খুবই এডুকেটেড, ওয়েল কনসার্ন পেশেন্ট। হ্যাঁ, আমি যেহেতু ওনার কার্ডিয়াক অংশটা ফলো আপ করিনি, এই জন্য এই আলোচনাটা করাই হয়নি। আমার কাছে মাঝে মাঝে হঠাৎ জ্বরের জন্য উনি আসলেন, অস্থির লেগেছে এসেছেন, কিন্তু রেগুলার পেশেন্ট হিসেবে অলমোস্ট আজকেই আসলেন। যেহেতু উনি কার্ডিয়াক পেশেন্ট, উনি ইনভেস্টিগেশন ওখানেই করেন, আমার কাছে আসলেন। কাজে এই পেশেন্টের জন্য গভর্নমেন্ট কোনো মানে বিষয় হবে না। ইভেন ফিনান্সিয়ালি উনি সাউন্ড বটে, উনি করতেও চাইবেন, এরকমই রোগী। এটাতেও যে হচ্ছে না আমি সেটা বলেছি। বুঝতে পেরেছেন? জি গভর্নমেন্ট তো স্যার। একটা ব্যাপক জনসংখ্যার অংশ, সেখানে গভর্নমেন্ট বাজেট এ ফলো আপ দিতে পারবে না, এটা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা সবাই বুঝেই নেই। কিন্তু যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, আমাদের না জানা অথবা মনোযোগের ঘাটতির কারণে এই ফলো আপটা হয়নি। এই ফলো আপ যখন একজন কার্ডিয়াক পেশেন্টের ফলো আপ হবে, আমি তো জানি, আমি এগুলো দাম সহ খোঁজ খবর রাখি বলে 14 থেকে 15 হাজার টাকা লাগবে একটা অর্ডিনারি মিড লেভেলের একটা জায়গায় আপনি যদি পরীক্ষা করেন, তাই না? তারপরে যদি আপনি জি স্যার। আরো সফিস্টিকেটেড, আরো বেশি হাই প্রোফাইল জায়গা যারা পছন্দ করে, আমি নাম বললাম না, আপনারা জেনে নেন, ওই সমস্ত জায়গা গেলে তো অলমোস্ট ডবল, 15 হাজার টাকার জি পরীক্ষা স্যার। 25 হাজার টাকা লাগবেই। তো রোগী যদি নিজে খরচ করেন, ওই সমস্ত জায়গায় যান, বাধ্য, বাধ্য বলবো না, উনি নিজেই যান, তাইলে তো আপনার মানে ন্যায় পরায়ণতার এখানে কোনো ব্যত্যয় ঘটলো না, সেখানে খরচ হলো তো, জি স্যার। তাই তো? তো সেখানে, জি স্যার। এখানে যদি বলেন যে আমি তাহলে কি কমিশন নেব, আমি সে আলোচনা আরেকদিন আলোচনা করব, কমিশন কিভাবে মানে ডিক্লাইন করে আপনারা আপনার অংশ নিতে পারেন। শেষে যদি আলোচনার সময় থাকে, আপনারা মনে রাখেন, পরে করব। আমরা একটু আগাতে থাকি। আমরা প্যাকেজ বেজ আলোচনাটা শেষ করলাম, এরপরে পয়েন্টে যাই।
স্পেশাল ইন্টারেস্ট, এই যে একটু আগে কিন্তু কিছুটা বলে আসছি ওই স্লাইডে, জিপিএসআই, জিপি স্পেশাল ইন্টারেস্ট, কথাটা এরকম আর কি। মানে আপনি কোন একটা ডিজিজে, ক্রনিক ডিজিজ, এই যে কিছু নাম চলে আসছে, কিন্তু মেন্টাল হেলথ যেটা ওখানে বলিনি তখন, আপনি আলাদা যদি একটু ট্রেন্ড আপ হন, ওগুলা ট্রেনিং ছাড়াও আপনি হয়তো ডায়াবেটিস হাইপার টেনশন করে ফেলতে পারেন, যেহেতু গাইডলাইনে স্পষ্ট সব বলা আছে। কিন্তু আপনি চাইল্ড ডিজিজ ট্রিট করতে গেলে আপনাকে আলাদা একটু ট্রেন্ড আপ হতে হবে, একটু স্পেশাল কেয়ার লাগে। মেন্টাল হেলথের জন্য আপনার আলাদা একটু ট্রেনিং লাগবে, তাই না? রিউমাটোলজি ট্রেনিং, ডার্মাটোলজি ট্রেনিং, যেগুলা এখন হয়তো জিপি কোর্স বলে বলে কিছু সার্টিফিকেট কোর্স হয়েছে, এবং আশা করি যারা করেছেন যে আপনার ভালোই দক্ষতা অর্জন করেছেন। আপনার যদি বিশ্বাসে আসে যে আপনি দক্ষ হয়েছেন, আপনি এভাবে নিজেকে স্পেশাল ইন্টারেস্ট বলতে পারেন। এটা ওয়ার্ল্ড রিকগনাইজড একটা শব্দ, এটা আমার আজকে নতুন জানা নয়, একদম আগে থেকেই জানা। এজন্য আমরা অনেকে স্পেশালিস্ট কিন্তু কার্ডের মধ্যে আমরা লিখে রাখি যে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন অমুক অমুক জায়গায়, কিছুটা মার্কেটিং এ হেল্প হয়। ইটস ট্রু, এবং এটা লজিক্যাল বলে আমার কাছে মনে হয়েছে। আপনাকে একেবারে এন্ডোক্রাইনোলজিস্ট হতে হবে না, আপনাকে সাইকিয়াট্রিস্ট হতে হবে না। আপনি স্পেশাল ইন্টারেস্ট বলে আপনি আপনার পরিচিতি আপনি ছড়িয়ে দিতে পারেন। কাজে ইউ ডোন্ট নিড এমডি কিন্তু স্যার, বাংলাদেশের। হ্যাঁ, ডক্টর ইমন বলবেন নাকি? স্যার এই আপনি তো স্যার বলেছেন যে স্পেশাল ইন্টারেস্ট, এটা তো মানে বিশেষ অভিজ্ঞ বা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এই ধরনের টার্ম গুলো মানে বাইরের দেশে বা ফরেন কান্ট্রিতে পরিচিত। কিন্তু আহ, আমি তো স্যার আপনার মেডিকেল কলেজেরই স্টুডেন্ট ছিলাম, ইন্টার্নশিপে ছিলাম। তো আপনি তো সবসময় আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু আমরা এমনও অনেক প্রফেসর, স্যার ম্যাডামকে পেয়েছি যারা অন্যদের যেমন সিসিডি করা থাকলে বা অন্য একটা কোর্স করা থাকলো, সেখানে যদি কেউ বিশেষ অভিজ্ঞ লাগে বা স্পেশাল ইন্টারেস্ট লাগে যে মেডিসিন বা সেক্সুয়াল মেডিসিন, তখন সেগুলো নিয়ে হাসাহাসি করতো। তো এই জিনিসগুলো স্যার মানে দুঃখজনক আসলে স্যার। আমিও বাট তাই আমরা বলতে সবসময় চাচ্ছি, আমি তাই বলতে চাচ্ছি, একমত এই কথার সাথে। এটি বলাটা দুঃখজনক, এবং যারা বলছেন তারা আজকের আমরা যে আলোকে আলোচনা করছি তাদের মধ্যে এই ওরিয়েন্টেশনটা নাই, কেমন? এবং সভাপতি দেখা যায় যে তারা একটা সাবজেক্টের স্পেশালিস্টই হন আর কি। হ্যাঁ, যেমন, সরি এমনি এক্সাম্পল হিসাবে বলছি, কাউকে মেনশন না করে আর কি, ডায়াবেটিস যদি আমরা আপনারা সবাই চিকিৎসা দেই, এন্ডোক্রাইনোলজিস্ট যদি বলেন যে স্পেশাল ইন্টারেস্ট এটা আবার কি, এটি হয়তো ওনার ওনার প্রচার প্রসারের যেমন একটা দিক থাকে, তার চাইতে আমি বলবো যে উনি এই ব্যাপারটা জানেন না যে স্পেশাল ইন্টারেস্ট বলে একটা গ্রুপ আছে সারা পৃথিবীতে, যারা একটা সাবজেক্টের জন্য তার স্কিল ডেভেলপ করে। এটা ওনার জানার ঘাটতি আর কি। তো আমরা এই ঘাটতি নিয়েই তো বড় হই। আমরা যে যেভাবে পারি, যে জায়গা থেকে পারি, এই ঘাটতি দূর করার জন্য চেষ্টা করছি। একটু বলেই আমি এই স্লাইডটা শিফট করতে চাই। লাস্টে বটম লাইন হলো, আপনি শর্ট কোর্স প্লাস এক্সপিরিয়েন্স যদি নেন, তাহলে কিন্তু আপনার যথেষ্ট ইনকামের একটা সুযোগ পাবেন, এবং এতে করে আপনি হায়ার কনসালটেশন ভ্যালু পাবেন। এবং আমি আরো একটু অ্যাড করি, কেন বলি, আমার এখন হঠাৎ একটা স্মৃতি মনে পড়েছে। আমি তখন স্পেশালিস্ট হইনি। আমার যারা অ্যালাইড, আমার কালচারালি আর রিজিওনালি যারা, তারা আজকে যদি থাকেন তারা বুঝবেন। আই ডেভেলপ মাইসেলফ ইন চিটাগং। ওখানে ম্যালেরিয়া রোগী শত শত হাজার হাজার বলতে পারেন। তো আমি ম্যালেরিয়ার রিসার্চ প্রোগ্রামে ছিলাম, উইথ ডিউ রেসপেক্ট, যারা আপনাকে আপনারা যাকে চেনেন আর কি। তো উনি অনেক বড় মানের গবেষক, আন্তর্জাতিকভাবেও পরিচিত। তো আমি ওখানে কাজ করেছি আমার ট্রেনিং পিরিয়ডের শুরুতে। তো তখন একটা পরীক্ষা হলো ছোট ম্যালেরিয়ার উপরে। সেখানে অ্যাজাম্পশন ছিল যে স্পেশালিস্ট যারা, তারা এই পরীক্ষায় ভালো স্কোর করতে পারবেন না, যারা ম্যালেরিয়াতে ট্রেনিং নিয়েছেন তারাই পারবেন। এবং দেখা গেল পরীক্ষার পরে একটা টেস্ট নেওয়া হলো ওই ওই ওরিয়েন্টেশন ওই কোর্সটাতে, দেখা গেলো যারা স্পেশালিস্ট প্রায় সবাই অনেক ভুল করেছেন, কারণ তারা সবসময় ম্যালেরিয়া রোগী দেখেন না, কিন্তু তারা পড়েছেন, ডেভিডসন বলেন আর যত বইয়ের নাম সবই পড়েছেন। কিন্তু ম্যালেরিয়াতে তো ট্রেন্ড আপ না, ম্যালেরিয়া নিয়ে তারা কাজ করেন না আলাদা করে। এক্স্যাক্টলি, শুধু অভিজ্ঞতা শেয়ার করলাম এইরকম। কাজে ওনার কাছে যে ম্যালেরিয়ার চিকিৎসা পাবেন একজন স্পেশালিস্ট দিতে পারবেন না, হোক না উনি ইন্টারনাল মেডিসিনারি। কাজেই এটা ট্রু, স্পেশাল ইন্টারেস্ট ডেভেলপ করা, গ্রো করা, এটা লজিক্যাল, জাস্টিফাইড এবং প্র্যাকটিক্যাল, তাই না? আসেন এবার নেক্সট পয়েন্টে যাই। সার্ভিস ইন্টিগ্রেশন ইন দ্য ইথিক্যাল ওয়ে। আমি আগেও শুরুতে বলেছি ইথিক্সকে আমরা কোলাপস করব না, বিশেষ করে ডায়াগনস্টিক সার্ভিস ইন্টিগ্রেশন, না
যেমন একটা এক্সাম্পল বারবার বলেছি, পয়েন্ট অফ কেয়ার হিসাবে POCT বলে যে টেস্টগুলো, এগুলো চাইলে আপনি চেম্বারে রেখে ইনকাম করতেই পারেন, খুব ইজিলি বাংলাদেশিরাই পারেন, তাই না? বিদেশে তো আরো কিছু, আমি কোনো একটা এতে পয়েন্ট অফ কেয়ার ইংলিশ আমাদের ইন্টারন্যাশনাল ফরম্যাটেও বলেছি, ডিজিটাল ইয়ে পাওয়া যায়, COPD বা অ্যাজমা রোগীর জন্য, হ্যাঁ, স্পাইরোমেট্রি, বেড সাইড স্পাইরোমেট্রি পাওয়া যায়। এখন তো বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে, আপনারা দেখে থাকবেন, হ্যান্ডি একটা ইয়ে সোনোগ্রাম, হ্যাঁ, কোন একটা কোম্পানির মনে হয় একজন কলিগ মার্কেটিং এ করছিলেন কিনা মনে হচ্ছিল, হাতের মধ্যে একটা ছোট্ট, এই কি জানি নাম, যাই হোক ওটার মনে আসে নাই, তো ভালো হয়েছে নাইলে ওনাদের মার্কেটিং হতো। সনো মানে আল্ট্রাসনোগ্রাম, ছোট হাতে হ্যান্ডি পাওয়াও যায়, এরকম অনেক আছে। আপনি যদি ইনভেস্ট করতে পারেন কয়েক লাখ টাকা, তাইলে কয়েক লাখ মানে যদি 5 লাখ টাকাও ইনভেস্ট করেন, অনেক যন্ত্রপাতি আপনি রাখতে পারবেন। তা আপনি লেখাপড়া করেছেন অনেক টাকা দিয়ে, প্রাইভেট সেক্টরে যদি পড়েন, আপনি ব্যবসা করবেন, ইনকাম করবেন, ইনভেস্ট করাটা তো দরকার, তাই না? কাজে দেখেন, তারপরে আপনি যদি সার্জারিতে কিছু প্রসিডিওরের ব্যবস্থা রাখেন, ডে কেয়ারের মতো, উন্ড ড্রেসিং, নেবুলাইজেশন তো পরেও আছে, ব্লাড প্রেশার মনিটর করা, শুধু প্রেশার মেপে দিবেন ভালো করে, আপনি মাপবেন, নাহলে আপনার ট্রেন্ডা পার্সন মেপে দিবেন, এখান থেকে তো ইনকাম হয়ে যেতে পারে। অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড সার্ভিস যদি আপনি নেন, তাহলে কিন্তু ছোট ছোট একদম রিস্ক ছাড়াই আপনি চিকিৎসা দিতে পারেন। একটা আইভি ফ্লুইড দেওয়ার জন্য তো আপনি পয়সা চার্জ করতে পারেন, এটা শুধুমাত্র IM ইনজেকশন দেওয়ার জন্য চার্জ করতে পারেন, সেটা হসপিটালে যেতে হবে কেন? আপনি আপনি করবেন। আর আপনি যদি গায়ে লাগে যে আমি তো বড় ডাক্তার হয়েছে, আমি কি ইনজেকশন দিয়ে টাকা নিব, আমি তো কনসালটেশনে নিব, আপনি নেন, কিন্তু ওই যে 100 টাকা পাবেন না, ওই কষ্টটা মেনে নিয়েই করেন, অসুবিধা কি? আর আপনি যদি টাকা চান হালাল ভাবে, যদি বলেন ছোট ছোট কাজ করে ইনকাম করলে অসুবিধা কি? গ্লুকোমিটারে ব্লাড আপনি মেপে দিবেন, অথবা আপনার অ্যাটেন্ডেন্ট মেপে দিবে, বরং আপনার অ্যাটেন্ডেন্ট মেপে দিলেই ভালো, টাকাটা ও নিবে, আপনি তো আপনার কনসালটেশন ফি নিচ্ছেনই। ECG-র টাকাটা আপনার অ্যাটেন্ডেন্ট নিবে, আপনি নিবেন না। মেশিন আপনি অ্যাটেন্ডেন্টকে শিখিয়ে দিবেন, বা ECG আপনি পাশের রুমে রেখে করিয়ে দিয়ে আসবেন, ফিসটা অন্যজনকে দিবেন, তাহলে আপনি কনসালটেশন ফিসও নিলেন, ECG মেশিনের দামও নিলেন। একটা ECG এখন কত টাকা কেউ বলেন তো? ঢাকা শহরে একটা মিড লেভেল হসপিটালেও যদি করেন, বলবেন একটা ECG করা কত টাকা? কেউ একটু শেয়ার করেন না কেন, তাহলে কতটা ভালো আগায় না? আপনারা এই খবরও রাখেন না তাহলে? ডক্টর আজিজুল ইসলাম প্লিজ, ইসিজির তিনশো দাম টাকা স্যার। তিনশো। কমপক্ষে 300 টাকা, আর অন এন অ্যাভারেজ আমি জানি 500 টাকা, 550 টাকা, 650 টাকাও আমি জানি, এবং জেনে বলছি। সরকারি প্রতিষ্ঠানে 80 টাকা, যারা সরকারিতে আছেন জানেন। আমি জানি না, ডক্টর জয়ন্ত বলতে পারবেন হেলথ কমপ্লেক্সের দাম কত। এখানে যেগুলো টার্সিয়ারি হসপিটাল, 80 টাকা নেয় একটা ইসিজি। রিপোর্ট হয়তো করে দেয় না, মেশিন যা বলে, রিপোর্ট যে দেখে, আপনি তো ইসিজি কোর্স করতেছেন, আপনি রিপোর্টের জন্য অপেক্ষা করবেন কেন? আপনি দেখবেন আপনার রোগীর রিপোর্ট। কাজে 80 টাকা দিয়ে সরকারি, ভিড় বলে হয়তো অ্যাভয়েড করছে। তা আপনি প্রাইভেট সেক্টরে যদি একটা ইসিজি মেশিনকে নেন, আপনি যে একদম কমপক্ষে তো 300 টাকা চার্জ করতে পারেন, যিনি বললেন। আর একটু যদি ঢাকা শহরে মানুষ যারা পয়সা দেয়, 400-500 টাকা করতে পারেন। আরেকটি কথা বলতে চাই যে ভ্যাকসিনেশন একটা কিন্তু নেগলেক্টেড পার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ভ্যাকসিনেশন তো এটা আপনাদের জন্য, জিপিরাই করবেন। আপনি দেখবেন যে ভ্যাকসিনেশন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেডিয়াট্রিশিয়ানরাই করছেন। ইটস ভেরি সিম্পল, আপনি একাও করতে পারেন, একজন অ্যাসিস্ট্যান্ট দিয়েও করতে পারেন, একদম কোনো ঝামেলা নাই বললেই চলে। কাজেই আপনি ভ্যাকসিনেশন প্রোগ্রাম দিয়ে কিন্তু খুব অল্প ইনভেস্টমেন্ট, ইভেন যারা ভ্যাকসিনেশনের বিজনেস করছেন ফার্মাসিউটিক্যালস, তারা কিন্তু অনেক সাপোর্ট করবেন আপনাকে। আপনার অলমোস্ট ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। সেটাও কিন্তু একটা উদ্যোগ আপনারা নিতে পারেন। কাজেই অভিজ্ঞতা শেয়ার করছি কিন্তু, হ্যাঁ, আপনি ইনকামের যে জায়গাগুলো, ফোকাসগুলো আমি মানে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট পয়েন্টে যাই। এবার আসেন টেলিমেডিসিন, অনলাইন ফলো আপ। ডক্টর সরি, OnePlus লেখা তো, আপনি অন করেন, নামটা বলেন, আমি এখানে নাম বলতে পারলাম না, আগের স্লাইডে বোধহয় কিছু বলবেন। স্যার আসসালামু আলাইকুম, আমি স্যার, ডাক্তার সাজেদুল হক সাবিত বলছিলাম। ডক্টর সাজিদ, জি জি জি, বলেন জি বলেন তো জি এখানে স্যার, কিছু। হচ্ছে যে আগের স্লাইডের ব্যাপারে স্যার একটা একটু হচ্ছে প্রশ্ন ছিল। জি স্যার এখন দেখা যাচ্ছে আমরা যারা ফ্রেশার আছি, ফ্রেশ গ্র্যাজুয়েটস যারা, MBBS গ্র্যাজুয়েটস যারা, তারা মোস্টলি দেখা যাচ্ছে স্যার জিপি প্র্যাকটিসের জন্য আমরা যারা শুরু করতে যাচ্ছি, মোস্টলি আমরা ফার্মাসি গুলাতেই হচ্ছে গিয়ে স্পেস খুঁজে পাই। জি কারণ একদম ছোট লেভেলের ডায়াগনস্টিক সেন্টারেও কিন্তু আজকাল হচ্ছে যে তারা বিভিন্ন রকমের পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং বা পিজিটি করা কিংবা হচ্ছে গিয়ে ডিপ্লোমা করা যারা আমাদের কনসালটেন্ট আছেন তারাই বসেন। তো ফার্মেসিগুলোতে দেখা যাচ্ছে স্যার লাস্ট কয়েক বছর ধরে তারাই গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করছে, তারাই প্রেশার মাপছে, তারাই হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং বা পিজিটি করা যারা আমাদের কনসালটেন্ট আছেন তারাই বসেন। তো ফার্মেসিগুলোতে দেখা যাচ্ছে স্যার লাস্ট কয়েক বছর ধরে তারাই গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করছে, তারাই
তারাই স্যার হচ্ছে আপনার নেবুলাইজটা করছে। তো এখানে স্যার আমরা নিজেরা যারা হচ্ছে কি আসলে এই মেশিনগুলো রাখতে চাই বা হচ্ছে যে করতে চাই, এখান থেকে দেখা যাচ্ছে একটা পেশেন্ট গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস মেপে সে দেখা যাচ্ছে একটা মেটফরমিন দিয়ে দিচ্ছে, হ্যাঁ ডায়াবেটিস আছে আপনি এই ওষুধটা নিয়ে যান। কিংবা প্রেসার বাড়তি পাচ্ছে একবার দুইবার, সে একটা হচ্ছে গিয়ে ওলমেসার্টান দিয়ে দিচ্ছে। সেখানে কিন্তু মোস্টলি দেখা যাচ্ছে স্যার আমরা যারা ডাক্তাররা আছি, ফার্মেসিতে চেম্বার করছি, তারা দেখা যাচ্ছে সেই সুযোগটা পাচ্ছি না যে আমরা পেশেন্টটা একটা কনসালটেশন দেব। সেটা বিনা পয়সাতে হতে পারে কিংবা উইথ কনসালটেশন ফি হতে পারে স্যার। তো এই জায়গাতে যে স্যার একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে পেশেন্টের সাথে আমাদের, এই জিনিসটা স্যার আমরা কিভাবে ওভারকাম করতে পারি? কারণ এটা প্রত্যেকটা একটা ফার্মেসিতেই দেখা যাচ্ছে জটিল স্যার প্রশ্ন তো। ওরা করে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, আজকেও তো আমার এক রোগীকে এভাবেও বলেছি। এটা আলোচনার অংশ বটে। ওই যে যারা ফার্মেসিতে বসেন তাদের, আমি গতদিনও বলেছি, তাদেরকে কম খরচে পাওয়া যায়, তাদেরকে সব সময় পাওয়া যায়, কন্টিনিউয়াস পাওয়া যায় সব সময়, মানে তাই না? এবং তারা তাদের কথায় বার্তায় তাদের স্কিল এমন ভাবে তৈরি করেছেন, তাদের কমিউনিকেশন স্কিল, তাদেরকে আপনার চাইতে বেশি আপন মনে হয়। ডক্টর সাজেদ, কি বলেন? দ্বিমত থাকলে বলেন তো। জি স্যার, এটা এটা মানে এটাই হচ্ছে স্যার, যেমন আমি তাহলে যে এটা, আহ, তাহলে তাহলে আমাদের এটাকে পরিবর্তন করতে হবে, আমাদের ওই জায়গায় স্কিলটা ডেভেলপ করতে হবে। আবার আমি একটু অ্যাড করি শুধু এখানে, বুদ্ধিটা আমি যেটা ভাবছি আর কি, আমি হলে হয়তো কি করতাম, আমি হয়তো এখন আর, আমি এক সময় ফার্মেসিতে বসেছি আমার প্রাইমারি প্র্যাকটিস লাইফে, আই ক্যান রিমেম্বার। এখন হয়তো আমাকে ডেকে ডেকে বিভিন্ন জায়গায় বসার জন্য হয়তো বলছে, আমি নিজেই বসছি না, সেটা আলাদা ব্যাপার। তো যেই রুগী ফার্মেসিতে যাচ্ছেন, একটা না একটা সময় কিন্তু এই রুগী আপনার কাছে আসবেন, আসবেন না? জি স্যার। আপনি যদি জি। এলাকায় থাকেন, কারণ আপনি তো ওই এলাকার জিপি। আপনি ওই জি। এলাকার জিপি, তো আপনি 1 বছরের জন্য বসেন না, আপনি দীর্ঘমেয়াদী বসছেন, আপনার বাড়িও ওখানে। ওই জি। রুগী যেদিন আসবেন, তাহলে সেদিন আপনার কনসালটেশনের সময় আপনি আরেকজনের বদনাম করবেন না, আপনি বলবেন যে আপনি এতদিন যে চিকিৎসা যেভাবে নিয়েছেন এখানে অনেকগুলো ভ্রান্তি আছে, আমি আপনাকে শুদ্ধ করে দেই। যদি আপনি জি। রুগীকে বোঝাতে পারেন, রুগী কিন্তু জি। আপনার জায়গায় আসবেন। এই জায়গায় আপনি হয়তো বা ইনিশিয়ালি ডক্টর ইমন যেটা বলেছেন যে একটু কনসালটেশন ফিটা কনসিডার করলেন, আপনি একটা ফি স্কিপ করলেন, একটা নিলেন না, ভাই আপনি 1 মাস পরে আসবেন, আপনার ফি দেওয়া লাগবে না, আপনি কিন্তু দয়া করে অবশ্যই আসবেন। তাহলে পেশেন্টটা জি। এনকারেজ হলেন। এভাবে করতে করতে আপনাকে ধৈর্য ধরেই ওই জায়গায় রিচ করতে হবে। অবশ্যই ফার্মাসিস্টের প্রয়োজন আছে, কিন্তু যারা ওষুধ বিক্রি করছেন, আপনার প্রেসক্রিপশনটা তো সেই বুঝিয়ে দেয় বলতে গেলে। একটা জি ওষুধ স্যার। পাওয়া না গেলে সেটা তাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। ফার্মাসিস্টরা তাদের জায়গায় অনেস্টলি চাইলেও কিন্তু তাদের সার্ভিস দিয়ে ইনকামও করতে পারেন। তো এই জায়গায় একটু সরকারি নীতি নির্ধারণের ব্যাপারও আছে। আগামী 5 বছরের কোনো একটা সময় যদি হয় যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা, এটা তো আইন আছে, বাস্তবায়ন নাই, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না, মানুষের মধ্যে যদি এই চেতনাটা তৈরি হয় তাহলে ওভারকাম হবে। তার মানে আমরা আশাবাদী, এই কথাটা বলছি, বুঝতে পেরেছেন? আপনি যে জায়গায় ফার্মেসির কথা বলছেন ওখানে বসে থেকে ভাববেন না যে আমার বোধহয় এখান থেকে ডেভেলপমেন্ট সম্ভব না। অবশ্যই সম্ভব, কিন্তু ফার্মাসির পেছনে আপনার আসল জায়গা নয়। বুঝতে পেরেছেন ডক্টর সাজিদ? জি স্যার, আপনার আরেকটা আপনার কোয়েশ্চেন নিজের ছিল জায়গায়, স্যার। একটু কোশ্চেনের আগে আমি জি। বটম লাইনটা বলি, আপনার জি। জি। নিজের জি স্যার। জায়গা, আপনাকে দিয়ে সবাইকে বলছি, আপনার নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। চেম্বার সে মডেল আমরা জি তৈরি স্যার। করব ইনশাল্লাহ। আমরা এর মধ্যেই অল্প বিস্তর কাজ টাজ তো করেছি, সেই আলোচনা আর অন্য সময় করব। বলেন। জি স্যার, আরেকটা ছোট প্রশ্ন আছে স্যার। অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি, যেমন আমার সাথে এই ব্যাপারটা 3-4 বার ঘটেছে। দেখা যাচ্ছে আমি চেম্বারে বসে আছি, একটা পেশেন্ট আসছে কাশির ওষুধের জন্য, বাচ্চা পেশেন্ট কিংবা একটা এল্ডারলি পেশেন্ট এসেছেন অ্যাডাল্ট, তার হয়তো বা দেখা যাচ্ছে কনস্টিপেশন। তিনি কনসালটেশন নিতে রাজি না, তিনি হচ্ছে গিয়ে সরাসরি ওষুধ নেবেন। এবং ফার্মাসিস্ট আমার কাছে এসে জিজ্ঞেস করছেন, স্যার অমুক অমুক পেশেন্ট কি করব? আমি বললাম যে ভেতরে পাঠান তাহলে। বলছে, স্যার না, সে হচ্ছে গিয়ে ডাক্তার দেখাবে না, একটু স্যার যদি বলে দিতেন কাইন্ডলি তাহলে ভালো হতো। এখন আমি একটা আম, দোটানায় পড়ে যাই। আমি যদি এখন তাকে মানা করে দিই যে হচ্ছে যে না আসলে না দেখে তো এরকম বলতে পারবো না, দেখা যাবে সে তার পেশেন্টটা হারাবে, তার কাস্টমার হারাবে, যেখানে তার বিজনেস সাইড থেকে চিন্তা করলে লস হচ্ছে। এবং পরবর্তীতে দেখা যাবে সে আমার কাছে পেশেন্টটা রেফার না করে পরবর্তীতে একটা পেশেন্ট সে অন্য ডাক্তারের কাছে রেফার করবে, যেহেতু আমার সেন্টারে আরো 3জন ডাক্তার বসেন। আবার আমি যদি এখানে একটা ওষুধ দিতে চাই, সেখানেও স্যার আমার একটা হচ্ছে গিয়ে ইথিক্যাল একটা দোটানার মধ্যে পড়ি যে আমি রোগীটা দেখলাম না, তার কোনো কোনো কোমরবিডিটির জন্য হচ্ছে কিনা,
সেটাও যে বুঝতে পারছি না। এখন স্যার এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটা স্যার আমরা কিভাবে ওভারকাম করব, খুবই বা কঠিন আর এক্ষেত্রে কি, আমার কি করণীয় স্যার? খুবই কঠিন তো। আমরা তো আপাতত যদি আমাকে জিজ্ঞেস করেন, মানে একজন সিনিয়র হিসাবে, কলিগ হিসাবে, চেম্বারে প্র্যাকটিস ফার্মাসিতে বা যারা ওষুধ বিক্রি করে করবেন কিনা, উত্তর তো হবে না। এখন আপনি আপনার প্রয়োজনে আপনি তৈরি হতে পারেননি বা অর্গানাইজড হতে পারেননি বলে আপনি বসতে বাধ্য হয়েছেন, এমনই ঘটেছে। নাকি আপনি সানন্দে চেম্বারের করার জন্য ফার্মাসিস্টের কাছে যে ধর্ণা দিয়ে বসেছেন, এটা আপনার বিষয়। যদি তাই হয়, এই ড্রব্যাকস গুলা থেকে যাবেই। সব সমাধান অভিজ্ঞতায় সবকিছু দিয়ে তো আর বলা যাচ্ছে না। বুঝতে সেই পেরেছি। উত্তর এটাই, আপনি ওখানে বসেন, ওটা মেনে নিয়ে আপনাকে চলতে হবে, কিন্তু আপনার ওখান থেকে বের হয়ে আসার পরিকল্পনা করতে হবে। যে কয়জনই পান জি স্যার। ওই কয়জনে নিয়ে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ, এই ভাষায় বললাম। জি। বাকিটা ওখান থেকে বের হয়ে আপনি নিজে কি করতে পারেন, এই আলোচনা, আজকের আলোচনার পরে সামারি করতে শিখবেন আশা করি। ধন্যবাদ। সম্ভব, এবং সম্ভব, আমি ওই বিশ্বাস নিয়ে জি আজকে স্যার। বসেছি। তাই না? এটা জি আমার স্যার। বেশ আগে তৈরি করা বক্তৃতা। এটা আমার একটা ওইতে করার কথা ছিল, ওই যে আমরা একটা জিপে ফান্ডামেন্টাল প্রোগ্রাম চিন্তা করেছি, অনেকে জেনেছেন এর মধ্যে, ওটাতে করার কথা ছিল, কিন্তু আমি মনে করছি যে ফর দ্য টাইম ডিমান্ড এটা আগে বলেই ফেলি আজকে। হ্যাঁ, ওই সময় আমরা অন্য জি কিছু স্যার। নিয়ে আলাপ করতে পারবো। তো দেখা যাক ধন্যবাদ স্যার। আগায়। থ্যাংক ইউ। এখন আসেন টেলিমেডিসিনের গল্পে। হ্যাঁ, টেলিমেডিসিন কিভাবে আপনারা অনেকেই করেন। হ্যাঁ, এইটা না করে কেউ না, এবং ইভেন মেডিকেল স্টুডেন্ট যারা আর কি, হ্যাঁ, সরি, আপনি লোয়ার হ্যান্ড বলছি ডক্টরকে, হ্যাঁ, মেডিকেল স্টুডেন্টরাও তো বুদ্ধি পরামর্শ দেন, এটাও তো টেলিমেডিসিনের অংশ। মোবাইল ফোনে ফোনে বলছেন না, একটা প্যারাসিটামল খেতে বলা কি খুব কঠিন কাজ? নিশ্চয় কঠিন কাজ না, কিন্তু সব সিদ্ধান্ত দেওয়া সহজ নয়, এটা সত্য, তাই না? এখন হোয়াটসঅ্যাপ হয়েছে, ভিডিও লিংক তৈরি করা যায়, সবাই আমরা কম বেশি অভিজ্ঞ হয়েছে। আর আমরা তো একা একা নিজে নিজেই দেওয়ার জন্য চেষ্টা করছি অনেকে, তাই না, সোশ্যাল মিডিয়াতে। তো টেলিমেডিসিনটা গুরুত্বপূর্ণ যদি আপনি চেম্বারে রোগী দেখেন, বিশেষ করে রুরাল সেটআপে যদি বলেন, আপনি ঢাকায় থাকেন বা শহর এলাকায় থাকেন, রোগী অনেক দূরে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, এটা তো ঠিক, সামনাসামনি রোগী দেখতে না পারলে অ্যাসেসমেন্টটা কমপ্লিটেড হবে না, কিন্তু যে রোগী আপনি সামনাসামনি দেখলেন না, সেই রোগী তো টেলিমেডিসিনে ভিডিওতে দেখে কনসাল্ট করতে পারেন, একটা ভার্চুয়াল পেশেন্ট কনসালটেশন তৈরি করতে পারেন। এতে সময় টেকনিক্যাল কারণে লাগলেও কনসালটেশনে বেশি লাগে না, রোগীর বেশি লাগে না। রোগী তার অল্প সময়ে দেখে ফেলতে পারেন, আপনি কম খরচে রোগী দেখে ফেললেন। কিন্তু সিস্টেম মেনটেনের জন্য আপনি এক্সট্রা কিন্তু চার্জও নিতে পারেন। এটা কিন্তু কম খরচ যেমন একটা বলা হতে পারে, কিন্তু বেশি খরচেরও বলতে পারেন। ইভেন এই রিলেটেড আজকে একটা আমার অভিজ্ঞতাই বলি। 95 বছর বয়সী একজন মহিলা, আমার মনে হয় আমার অভিজ্ঞতা একজন সিনিয়র হিসেবে অন্তত একটু বলতে পারি যে আপনাদের কাজে লাগবে যারা আছেন, এজন্য দয়া করে শোনেন। ওই মহিলা আমার দেখা এই রোজার মাসেই সম্ভবত। তা আমি যেদিন ডায়াগনোসিস করি, ওনার স্ট্রোক, আমার ডায়াগনোসিস মানে ফার্স্ট প্রেজেন্টেশন, ওনার ছেলে নিয়ে আসছেন, ছেলের বউ, মানে ওনার শাশুড়ি, ওনারা আমার পেশেন্ট, ক্রনিক পেশেন্ট বলেই মাকে নিয়ে আসছেন দেখাতে। তা আমি এই রোজার সময় দেখার পরে বললাম যে আপনার, বুঝিয়ে বললাম হসপিটালাইজ হওয়া দরকার, একজন নিউরোলজিস্টের আন্ডারে আপনি ভর্তি হবেন। হয়তো আমার আন্ডারে ভর্তি হতে পারতো, কিন্তু আমার আন্ডারে আমি রোগী ভর্তি করছি না, সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য আমি বলেছি কিছু পরীক্ষা নিরীক্ষা লিখে দিয়েছি, এমআরআই সহ আর কি। হ্যাঁ, তো যাই হোক, ওনারা একটা টাসের হসপিটালে গিয়ে ভর্তিও হলেন। তো ভর্তি হওয়ার পরে, এখন আজকের কথাটা হলো, এখন উনি আবার নিউরোসার্জারিও দেখেছেন, সে অন্য গল্প। আজকের আলাপটা হলো ওনার মাকে এখন নেক্সট পেশেন্ট কিভাবে দেখাবেন। উনি তো নড়তে পারেন না, বিছানা থেকে ভালো উঠতে পারেন না, হাঁটতে পারেন না, বিল্ডিং এ থাকেন, তাহলে একটা অনলাইন কনসালটেশন তৈরি করে দিতে হবে। তাহলে আমার সমাধানটা ছিল যে আপনি অনলাইনে আমাকেও দেখাতে পারবেন, আপনি যদি আসেন আপনার পক্ষে, অথবা আমরা একটা ভিডিও লিংক দিব, ওই লিংকটাতে ক্লিক করে ঢুকবেন, আপনি ক্যামেরা ফোকাস করে করে মোবাইল ক্যামেরা দিয়ে দিয়ে আপনার মাকে আমাকে দেখাতে পারেন। যেহেতু ওনাকে আমার আগের দেখা আছে, আমি চাইলে অনলাইন কনসালটেশন করতে পারবো। প্রয়োজনে এইটার জন্য আপনাকে কিছু অতিরিক্ত ফি দেওয়া লাগতে পারে। উনি তো রাজিও হয়েছেন, হাসি মুখে চলে গেছেন আমাকে দেখানোর জন্য। কাজে আপনি চাইলে এখানে ফি, ইভেন রুরাল ছাড়াও আপনার নিজের এলাকায়ও করতে পারেন। 6 তলায় থাকেন, বয়স্ক মহিলা, হাঁটতে পারেন না, লিফটও নাই, এখন তো চাইলে আপনি অনলাইন করতে পারেন, টেলিমেডিসিন করতে পারেন, ভিডিও কনসালটেশন করতে পারেন, মোবাইল করতে পারেন। তো আমার মনে হয় এই জায়গায় কিছু পেশেন্ট, ক্রনিক ডিজিজ, এলডারলি পেশেন্ট, তারপরে ডিসচার্জ হওয়ার পরে ফলো আপ করতে পারেন। এই যে লো কস্টের কথা
গবেষণা বলছে, আমি তো মনে করছি এটা হাই কস্ট হওয়ার মতো একটা ব্যাপার হতে পারে ক্ষেত্র বিশেষে আর কি। আর যেগুলো এমনি এমনি, বিশেষ করে রুরাল সেট আপে, ওখানে ইনকাম তো আপনি বেশি চাইতেও পারবেন না অনেক সময়, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে গরিব রুগী দেখবেন, সেটা তো লো কস্টে আপনি অ্যারেঞ্জ করে বেশি বেশি রুগী অনলাইনে বসে ঘরে বসে দেখতে পারেন। হ্যাঁ, এখানে আর কারো কিছু বলার থাকলে বলেন, আমি মাইকটা অন করতে পারি, হ্যান্ড রেজ করেন। করবেন না, তাহলে আমি শিফট করছি। হ্যাঁ, ঠিক আছে। আমার যদিও ওই এই জায়গায় সোশ্যাল মিডিয়াতে একটা আলাদা সেশন নেক্সটে আপনাদের ডিক্লেয়ার করব, কিভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলার ব্যাপার স্যাপার আছে, অনলাইন কনসালটেশনের ব্যাপার আপনারা প্রশ্ন করতে পারবেন ওই দিন। এবার আসেন কর্পোরেট এন্ড ইনস্টিটিউশনাল প্র্যাকটিস। মানে আপনি নিজে জিপি একা করেননি, আপনি আরেক জায়গায় জব করছেন জিপি হিসাবে, বাংলাদেশে ঢাকায় বেশ কয়েকটি আছে, আপনারা অনেকেই করেন আমি জানি। তো এখানে ফ্যাক্টরি ক্লিনিক হতে পারে, ফ্যাক্টরিতে যারা মেডিকেল অফিসার বলেন, এগুলো আসলে জিপি, তাই না? স্কুল এবং কলেজের মেডিকেল অফিসার, এনজিও প্রজেক্ট, ইন্স্যুরেন্স লিঙ্ক প্রাইমারি কেয়ার, যাদের ইন্স্যুরেন্স আছে, অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানির ডাক্তার হিসেবে আপনি কাজ করতে পারেন। এখানে মান্থলি স্যালারি পাওয়ার ব্যবস্থা আছে, তাই না? আবার আলাদা করে যদি আপনাকে কনসালটেশনের ইনকাম দেয় অতিরিক্ত, সেটাও যোগ হইতে পারে একটা বেসিক স্যালারির পাশাপাশি। আর এই জায়গাগুলো বেশি কম্পিটিশনের প্রয়োজন হয় না, লক্ষ্য করেন। হ্যাঁ, আপনার মার্কেটিং আপনার প্রতিষ্ঠানরাই করে দিবে। আর ফ্যাক্টরিতে কাজ করলে তো মার্কেটিংও লাগবে না, আপনিই তো রুগী, আপনারই রুগী সবই। আপনি যেহেতু জব করছেন, হ্যাঁ, এখানে চেম্বারও লাগছে না, ওরাই আপনাকে চেম্বার দিয়ে দিবে। এই জায়গায় আপনারা মনোযোগী হতে পারেন, স্পেশালিস্ট না হয়েও খোঁজ খবর রাখলে এই জায়গায় আপনারা একজন জিপি হিসাবে জব পেয়ে যেতে পারেন। তবুও বলবো আপনারা ওই এমবিবিএস জায়গা, যেটাকে সো কল্ড সিম্পল এমবিবিএস বলেছে, ওই জায়গা থেকে বের হয়ে আসেন। ফ্যাক্টরি রোগী দেখা মানেই কিন্তু একটা প্রেসক্রিপশন দেওয়া, ইনভেস্টিগেশন করা নয়। ওভারঅল রোগী দেখা মানেই শুধু প্রেসক্রিপশন লেখা আর ইনভেস্টিগেশন করা নয়, এটা মাথায় রাখেন। আপনাকে পেশেন্ট হ্যান্ডলিং শিখতে হবে, হিউম্যান হ্যান্ডলিংও শিখতে হবে, তাই না? এই যে ব্রেকিং ব্যাড নিউজের ব্যাপার, আমি আবারও আপনাদের মনে করিয়ে দেবো যে আমরা আজকে বলবো শেষের দিকে একটু করে, কিভাবে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করবেন, শুধু ওই ওষুধ নাম শেখা না। ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাই, ব্র্যান্ড বিল্ডিং। স্যার, হ্যাঁ, কোথায় থাকবো এইটাতে? স্যার, কর্পোরেট? স্যার, আরেকটা জিপি নিয়ে একটু কথা বলতে না চাচ্ছিলাম। না, এই স্লাইডে বলতে এটা, হবে, নাহলে মিসেলেনিয়াস পরে জি স্যার, শুনতে পারবো। জি স্যার, এই স্লাইডে, সেটা হচ্ছে, এই স্লাইডের উপরে কর্পোরেট এন্ড ইনস্টিটিউশনাল। স্যার, যেমন হচ্ছে যে মেডিকেল অফিসার আর জিপির একটা বিষয় বলতেছিলেন, হ্যাঁ হ্যাঁ। যে মানে আমাদেরকে স্যার মানে বিষয়টা এরকম যে ইন্টার্নশিপ বা মানে মেডিকেল স্টুডেন্ট থেকেই আমাদের, আমার সাথে এখানে যারা আছেন সবাই মনে হয় একমত হবেন, যারা ইয়াং ডক্টরস আছেন, যে মেডিকেল কলেজগুলো এমন ভাবে গড়ে উঠছে যে সবাইকে মানে জিপি হিসেবে গড়ে ওঠার শক্তি দেয় নাই বা মেন্টালিটি রাখে নাই, তাদেরকে মেন্টালিটি সেট আপ করছেই যে ইনডোর ইনডোর মেডিকেল অফিসার বা মেডিকেল অফিসার হিসেবে যাতে চাকুরি করে, কারো আন্ডারে মানে চাকর হিসেবে থাকে। সেইভাবে আসলে আমাদের মেন্টালিটিটা ডেভেলপ করে আসছে আমাদের যে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, এটাই আর কি। আপনি যেভাবে জিপি নিয়ে করতেছেন স্যার, মানে আমাদেরকে সবাইকে সচেতন করতেছেন, এটা আসলে কেউ খুব একটা দুই একজন হাতে গোনা দুই একজন ছাড়া আর বাংলাদেশে কেউ কিন্তু করতেছে না, আমি মানে একটু সবাই তাহলে হয়তো বা জিপি রেসপন্ড করে করতেছে। সামারি করি জি সেটি। স্যার। আমি উদ্যোগটা নিয়েছি, আশা করি অনেকেই নেবেন। যে যে জন্য এনকারেজ করছেন না, হয়তো আলোচনাটা ওখানে থাকলো। তো আমি বলবো যে জিপি এটা আলাদা, আমরা যদি বলি ফ্যামিলি মেডিসিন, তাই না, জেনারেল প্র্যাকটিস, এটা আলাদা স্পেশালিটি। কার্ডিওলজি যেমন স্পেশালিটি, এটাও একটা স্পেশালিটি। এই জায়গায় তো ডিগ্রি আছে, আমরা অনেকে জানি না। এফসিপিএস এটা সেটা তো অনেক আছে বাংলাদেশ, ইভেন ইন্টারন্যাশনাল এমআরসি জিপি, যেটা আমি নিজে ডিল করি। কাজে এটা তো স্পেশালিটি, এটার কনসেপ্টটা বুঝতে পারতে হবে। কাজে এমবিবিএস পাশ করে যেখানে জব মেডিকেল অফিসার হয়ে গিয়েছে, একটা জবের জন্য হয়তো আমাদের জুনিয়র কলিগরা এভাবে নিতে বাধ্য হচ্ছেন, তাদের স্কিল ডেভেলপ না করেই। এবং তারা বলতে চাচ্ছেন যে এই তো জিপি, এটা হলো আন্ডারমাইন করার জন্য। কিন্তু আপনি যখন রিয়েল জিপি নিয়ে যাবেন, আপনি ফাইট করতে পারবেন। ঠিক আছে, স্যার, সেই আমি স্কিল যেটা তৈরি বলতে করাটা চাচ্ছি আমার মানে দায়িত্ব। আমাদের আমাদের অনেকের মেন্টালিটি এরকম যে আহ, আমরা এমবিবিএস শেষ করব, একটা হসপিটাল, ভালো একটা হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে জব করব। যেমন আমি যখন স্যার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে মেডিকেল অফিসার ছিলাম 2024-এর 31 ডিসেম্বর পর্যন্ত, আমি দেখছি যে তারা ইনডোরে অনেক ভালো মেডিকেল অফিসার হিসেবে, কিন্তু যখন তাদের কাছে একটা চেম্বার প্র্যাকটিসের আসে বা তারা অনেক ভয় পায় কিভাবে রুগী ডিল করব, কি করব আউটডোরে। তো এই জিনিসগুলো স্যার আসলে থাকে স্যার আসলে। তাহলে এই তো আমি ডিফারেন্সটা বলতে কেন চাচ্ছি যে আমাদের হয়েছে? মেন্টালিটিটা আসলে এরকম হয়ে আসছে আর কি, পরাধীন ভাবে আমরা যে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিছু করব,
বা একটা ফার্মেসিতে থেকেও যে ফার্মেসিতে চেম্বার করেও যে মাসে আস্তে আস্তে 10,000, 20,000, 15,000, 30,000 আস্তে আস্তে বা আরো বেশি ইনকাম করা সম্ভব, এটা আসলে আমাদের অনেকের মেন্টালিটিতে নাই স্যার। আমি তো শুরুতে বললাম শিফটিং অফ দ্য মাইন্ড, হ্যাঁ, মাইন্ড সেটকে শিফট করার ব্যাপার আছে। এটা আস্তে আস্তে হবে না। এই যে আমরা বলা শুরু করছি, বড়রা, তোমরা যারা ছোটরা আছো নিজেরা কেউ কেউ অনেকে তৈরি হচ্ছে, আজকের আলোচনা যে কয়জনে শুনছি এটা আমরা সবাইকে ডিসেমিনেট করব। আমরা ইনশাল্লাহ আজকের এটা সোশ্যাল মিডিয়াতেও দেওয়ার চেষ্টা করব, সবাই যেন বুঝতে পারে। হ্যাঁ, কাজেই ওই ওটা তো হবেই। আমাদের কোর্সের মধ্যে জেনারেল স্কিল গুলার তো অভাব আছে যথেষ্ট। আমি যে আলাদা পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো এটা ট্রেনিং এর মধ্যেই নাই, ইন্টার্নশিপেই নাই বলতে গেলে। ওখানে ক্লারিক্যাল ওয়ার্ক করে করে সবাই অভ্যস্ত, তো কিভাবে হবে? যাক, একটু শেষ হয়ে যাক, মিসেলেনিয়াসে আপনারা সবাই আবার আলাপ করিয়েন। আমি একটু কথাটা বলি। ব্র্যান্ড বিল্ডিং এ যে যাচ্ছিলাম, ইথিক্যাল এন্ড সাস্টেইনেবল ব্র্যান্ড বিল্ডিং, মানে ব্র্যান্ড, আপনি একটা ব্র্যান্ড হচ্ছেন, এইটা অযৌক্তিক হলে হবে না। খালি মার্কেটিং করে ফেসবুকে আলোচনা করে পোস্টারিং করে করলে হবে না। কেমন? ফেসবুক পেজ পেজ যে ডেভেলপ করেছে সবাই, যা নাই সেটাই বলছে, তো এটা তো মিথ্যাবাদী। আপনার যে সার্ভিস নেয় আপনি সেটা বলছেন। আমি এক্সাম্পল দিয়ে বলতে চাই না, আপনারা অহরহ বুঝবেন। আমি বলবো যে আমরা করব না। আজকে যারা বসেছে নিশ্চয়ই আমরা মোরালি শক্ত। ইউটিউবে হেলথ এডুকেশন করতেই পারেন, আমি তো করতে এনকারেজ করছি, আমি না করছি না। কিন্তু ফেসবুকে কমিউনিটি হেলথ টক, আপনি আলাদা আলাদা, যারা গ্রামে ইন্টারনেটের ব্যবস্থা এখন প্রায় হয়ে গেছে, যদি নাও থেকে আলাদা আলাদা মিটিং করতে পারেন, ডেকে চা খাওয়ানোর কাজ করতে পারেন। এটাকে আপনার একটা নিজস্ব পরিচিতি তৈরি করতে পারেন। এটার নামই তো ব্র্যান্ডিং, তাই না? পরিচিতি তৈরি করা। ইভেন ফ্রি স্ক্রিনিং ক্যাম্পস, অনেকে আজকে হয়তো আছেন দ্বিমত করার মতো, অনেকে করে থাকেন। ফ্রি ক্যাম্পিং করা, ফ্রি ক্যাম্পিং করার মূলনীতিতে আপনি বিরোধী হবেন না, বরং যেভাবে করা হয় সেখানে আপনি বিরোধী হতে পারেন। বরং ফ্রি ক্যাম্পিং এ একটা শব্দ আমি ইচ্ছে করে হাইলাইট করেছি যেন আপনারা ভুল না বোঝেন। স্ক্রিনিং ক্যাম্প করবেন, ট্রিটমেন্ট ক্যাম্প না। স্ক্রিনিং মানে কি কেউ বলেন তো? আপনারা তো ফ্রি ক্যাম্পেইন নিয়ে অনেক লিখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমি দেখেছি, অনেকে এটা ডিসকারেজও করেছেন। স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং মানে মানে স্যার হচ্ছে আহ, বিভিন্ন আহ, রোগের জন্য যেসব টেস্ট গুলো করা হয়, মানে না অ্যাটলিস্ট না না, বেসিক যে টেস্ট গুলো করা হয়, স্ক্রিনিং যে রুটিন ইনভেস্টিগেশন গুলো আর কি। সেটা হ্যাঁ, রুটিন ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের মাধ্যমে স্ক্রিন করা। কিন্তু স্ক্রিন করা তো শুধু ইনভেস্টিগেশন হবে কেন? স্ক্রিন তো হিস্ট্রি নিয়ে এক্সামিন করেও করা যায়। মূলত স্ক্রিন হলো অ্যাপারেন্টলি হেলদি লুকিং, অথচ যার ভিতরে রোগ থাকতে পারে তাদেরকে দেখা, এটার নাম হলো স্ক্রিনিং। হ্যাঁ, স্ক্রিনিং করে রোগ নাই বলতে পারা শেখা। তাহলে স্ক্রিনিং এ আপনি ক্লিনিক্যাল স্ক্রিনিং করলেন, আবার ইনভেস্টিগেশন দিয়েও তো স্ক্রিনিং করলেন। তাহলে খেয়াল করেন আপনার ইনকামের জায়গা কিন্তু অটোমেটিক তৈরি করে নিয়েছেন। সেজন্য ফ্রি ক্যাম্প আপনি করতে পারেন। যেমন আমি বলি, অনেকে বলবেন যারা ডেন্টিস্ট, আজকে জানি না কোনো ডেন্টাল কলিগ আজকে আছেন কিনা, আপনি যদি দাঁতের স্ক্রিনিং করেন, স্ক্রিনিং মানে ফ্রি ক্যাম্প করেন, আপনি কিন্তু একজন মানুষকে ডেকে 32 রোগীর স্ক্রিনিং করলেন। 32টা দাঁতের রোগ যে কোনো একটারই হতে পারে, মানুষ একজন কিন্তু, খেয়াল করেন, তাই না? কাজেই একটা 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 মুখ গহ্বর, ওরাল ক্যাভিটি কিন্তু 32 রোগীর মতো রোগীর সমান। তা আপনি একটা ফ্রি ক্যাম্প করলে অসুবিধা কোথায়? আপনি দেখবেন যে ফ্রি ক্যাম্পে যে রোগী আসবে কারো না কারো দাঁত এমনি নষ্ট, আপনি আপনি নিজেই ভাবেন। সবারই দাঁত কিন্তু গন্ডগোল আছে, হয়তো আমরা চিকিৎসা নেই না, সেটা আলাদা ব্যাপার, পেয়েই যাবেন। আপনি ফ্রি আই ক্যাম্প করেন, সবার চোখে কোনো না কিছু পেয়েই যাবেন। দেখেন না যে আই কনসালটেশনের জন্য গেলে আপনি স্পেশালিস্টের কাছে আর যেখানেই যান, মোটামুটি একটা আর্টিফিশিয়াল টিয়ার দেওয়ার মতো রোগী পেয়ে যাবেন ওনারা। চোখে চুলকায়, চোখ শুকায় গেছে, খারাপ লাগে, পেয়ে গেছে। আর চশমার দোকানে যেখানে বসবেন ওখানে চশমা দেওয়ার মতো কোনো না কোনো রোগী মিলবেই। আমি আর ব্যাখ্যা নাই বললাম। কাজে ফ্রি দেখেন, অসুবিধা কি? ফ্রি দেখে আপনি ইন্টেলিজেন্টলি দেখেন, প্রফেশনালি দেখেন, ইথিক্যালি দেখেন, এখানেও কিন্তু একটা সোর্স চলে আসতে পারে। আর এডুকেশন যখন দিবেন, এটা আপনার অথরিটি তৈরি হবে, রোগীরা বুঝবে যে আপনি এই ব্যাপারে যথেষ্ট জানেন। সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেভাবেই হোক, কেমন? এবং অথরিটি বিল্ডস ইনকাম, এতে কোনো সন্দেহ নাই। জাম করি, এই স্লাইডটা বোধহয় যারা ওই দিন ছিলেন তাদের জন্য আবারও দেখানো, যারা নতুন তারা দেখেন। রিয়ালিস্টিক ইনকাম কম্পেয়ার করলে বাংলাদেশে দেখা গিয়েছে যারা ক্রনিক কেয়ার দেয় তারাই সবচেয়ে বেশি ইনকাম করে। কন্টিনিউয়াস থাকলে, আপনি ক্রনিক না দিলেও কন্টিনিউটি মেনটেন করছেন, কেমন, একটা জায়গায় বসে আছেন, সেখানেও আপনার জন্য যথেষ্ট হবে। কিন্তু হঠাৎ হঠাৎ করে ইমার্জেন্সি কিছু চিকিৎসা দিচ্ছেন, মাঝে মাঝে চেম্বার করছেন, এইগুলাতে ইনকাম কম হয় দেখা গিয়েছে আর কি। হ্যাঁ,
কাজে চেষ্টা করবেন এই দুটার মধ্যে কোনো একটা বেছে নিতে। এক জায়গায় বলে না, কি বলে না, যে জিভ কামড়িয়ে না ঠোঁট কামড়িয়ে থাকে, যে ওরকম করে থাকা। তা আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম। মোটামুটি আজকের যে আলোচনাটা হলো যে জিপি ইনডিসপেন্সেবল, কেমন, জিপি ইনকাম ইনক্রিজেস ওয়েন জিপি বিকামস ইনডিসপেন্সেবল নট চিপ। মানে সস্তায় মাগনায় দিচ্ছেন এমন চিত্র যেন তৈরি না হয়। আপনি ওই যে ডক্টর ইমন যেটা বলেছেন যে আমরা সোশ্যাল সার্ভিস দেবো, মার্কেটিং এ কাজ হবে, হতে পারে, কিন্তু আমি একদম মাগনা ডাক্তার বলে যে এই কাজ করলে ইনকামের কথা তো ভাবার সুযোগ নাই। তখন আপনাকে অনৈতিক হতে হবে, ওই যে ইনভেস্টিগেশন করে সো কল কমিশন আদার বাণিজ্যে যেতে হবে। আমরা তো এই আলোচনার মধ্যে নাই। কাজে আপনি একজন অপরিহার্য ব্যক্তিতে পরিগণিত হবেন, নিজেকে তৈরি করবেন রোগীর জন্য, রোগী যেন আপনার বিপদে আপদে আপনাকে পায় এমন ইনডিসপেন্সেবল যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার ইনকাম বাড়বে। এই হলো মূল কথা। আর ফার্স্ট কন্টাক্ট পার্সন আপনি হবেন চিকিৎসার জন্য। আপনি ওই যে ওষুধের দোকানে ডক্টর সাজিদ যথেষ্ট বললেন না, আপনাকে আরো বেশি উদ্যোগী হতে হবে। যেই রুগী আপনি পাবেন, নেক্সট কন্টাক্ট পার্সন যেন আপনি হন। এইভাবে আপনার মোবাইল নাম্বার বা সোশ্যাল মিডিয়া যেভাবে পারেন কানেক্টেড হয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশ্বস্ত হবেন, কনসিস্টেন্ট হবেন, এলোমেলো করবেন না। ডিসিশন মেকিং একবার এরকম একবার সেই রকম, এরকম করবেন না। আপনি শক্ত ডিসিশন নেবেন, পরে আপনি রিফাইন করেন, অসুবিধা নেই। আপনার কনসালটেশন, আপনার সবকিছুই যেন রোগের কল্যাণে হয়, এটা বোঝানোর চেষ্টা করবেন। এটাকে বলেছে পেশেন্ট সেন্টার্ড। আর কনসালটেশনের পেশেন্ট সেন্টার্ডনেস সে একটা আলাদা ব্যাপার। আমরা আগামী দিন এগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো আশা করি। তো ইন্টারেকশনের টাইম এতক্ষণ, স্লাইডের পরে আমরা আজকে বেশি স্লাইড দেখাইনি। আপনারা যদি এতক্ষণ আলোচনায় কিছু শেয়ার করতে চান, একটু হ্যান্ড রেজ করেন দয়া করে, যদি বলতে চান আর কি। এরপর আর 2-1 মিনিট হতে সময় নেব। মূল আলোচনাটা এখানেই মোটামুটি শেষ করতে চাচ্ছি। আর কেউ যদি কিছু বলতে চান বলবেন না? আচ্ছা, আলোচনার মাঝে মাঝে যারা মনে এসেছে ধন্যবাদ যে আপনারা আলাপ করেছেন। রিস্ক ফ্যাক্টর ফাইন্ডিং, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা দোয়া করি সবাই আসসালামু আলাইকুম। সবার জন্য। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম বেস্ট অফ লাক।